হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আবির ভাই, রাকিব ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ, আমাদের অলরেডি ফেসবুকে লাইভ শুরু হয়েছে। আহ, তো আজকে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং শেষ ক্লাস। তো এক্সপিরিয়েন্স শেয়ারিং এর শেষ ক্লাস চলছে আজকে 46তম বিসিএস লিখিত লিখিত তো কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটি শুরু করে দিব। আমাদের লিখিত ব্যাচটি শুরু হতে যাচ্ছে হচ্ছে 3 মে থেকে। 3রা মে থেকে আমাদের মূল ক্লাসগুলো শুরু হবে আজকে। আহ ফ্রি ক্লাসের শেষ ক্লাস অভিজ্ঞতা শেয়ারিং। আজকে আমাদের সাথে থাকছেন হচ্ছে আহ, দুইজন পররাষ্ট্র ক্যাডার। একজন হচ্ছে 41 বিসিএস এ আছেন। 41 বিসিএস থেকে আছেন হচ্ছে আমাদের রাকিব ভাইয়া। উনি সহকারী পরিচালক হিসাবে গেজেট প্রকাশ হয়েছে ওনার অলরেডি। আর হচ্ছে সহকারী সচিব হিসাবে, সরি। আর আবির ভাই আছেন 43তম বিসিএস থেকে, পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। উনি প্রথম হয়েছেন। তো ভাইয়ারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি মামুন ভাই, ভাইয়া। শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, মনে হয় আমরা তাহলে শুরু করে দিতে পারি। আমি কথা বলা শুরু করতে পারি। ভাইয়া ভিডিও অন করি, কথা বলা শুরু করি। আমি আসছি রাকিব ভাই। আবির ভাই, হ্যাঁ আমরা মনে হয় আমরা আমাদের কথা শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আমি ভিডিওটা অন করছি, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে। ফার্স্ট অফ অল আবির ভাইকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ হ্যাঁ, ভাইয়া। তো ফর্টি কংগ্রেচুলেশনস টু থার্ড, ইউ টু হ্যাঁ। ভাইয়া, আপনাদের হ্যাঁ, কেবল গ্যাজেট প্রকাশ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। জয়েনিং করতে যাচ্ছেন 28 তারিখে বললেন না? যাই হোক, আমি একটু ভিডিওটা অন করে নেই। আমি আবির ভাই আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দিবেন। হ্যাঁ, Sure ভাইয়া। আই থিঙ্ক এর মধ্যেই কভার করে ফেলবো। যাই হোক, আজকে আবির ভাই আমাদের আসলে সেশন হওয়ার কথা ছিল যে 46 বিসিএস এর রিটেন যে এক্সপিরিয়েন্স আমাদের, এইটা আসলে ডিসকাস করার কথা। স্পেশালি আজকে মনে হয় যে যারা এখানে আমাদের পার্টিসিপেন্ট আছেন ম্যাক্সিমামই 46 প্রিলিতে অংশগ্রহণ করবে। হ্যাঁ, তারাই 46 প্রিলির পর রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো তাদের জন্য আসলে আমরা আমাদের রিটেনের যে এক্সপিরিয়েন্স শেয়ারিং, এই বিষয়টা আসলে আলোচনা করতে যাচ্ছি। স্পেশালি আমাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমরা এই বিসিএস এর জার্নিতে আমাদের রিটেন এক্সাম গুলো কিভাবে দিয়েছিলাম বা আমাদের স্ট্র্যাটেজি কেমন ছিল, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব। যদিও রমজান মাস, মনোযোগ মনোযোগ ধরে রাখা একটু কঠিন। হ্যাঁ, আচ্ছা, আমার একটু ভিডিওটা প্রবলেম হচ্ছে। আবির ভাই, আপনি আমার মনে হয় আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের উদ্দেশ্যে মানে ইনিশিয়ালি কিভাবে রিটেন প্রিপারেশন শুরু করা যায় এই বিষয়টা নিয়ে একটু সম্যক ধারণা দেওয়া শুরু করেন। আমি জয়েন করছি আপনার সঙ্গে। জি, অবশ্যই। আচ্ছা, সো আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই মনে হচ্ছে 46তম বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। সো আপনাদের প্রিলি পরীক্ষাটা আগামী 26 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো উত্তরণ একটু আগে থেকেই আপনাদের রিটেনের যে প্রিপারেশনটা সেটার জন্য আগে থেকে একটা কোর্স চালু করেছে, যেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স কোর্স হিসাবে আর কি চালু হয়েছে। সো দ্যাট এই যে আমাদের প্রিলি পরীক্ষাটার পরেই যে একটা কনফিউজিং টাইম যায়, যে আমরা কিভাবে রিটেনের প্রিপারেশন শুরু করব, কোথা থেকে কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিব, এই টাইমটা যাতে নষ্ট না হয় এই জন্য আগে থেকে একটু 1 সপ্তাহের কিছু ফ্রি ক্লাস আমাদের এখানে দিয়ে সেই গ্যাপটাকে ব্রিজ করার একটা চেষ্টা করা হয়েছে। সো আমরা জানি যে আপনারা সবাই এখন প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, সো আমরা আজকে খুব বেশি সময় নিব না। তবে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা শেষ করে রিটার্নের প্রিপারেশন নেওয়ার সময় কোন দিকগুলো মাথায় রাখতে হবে, কোন সাবজেক্ট গুলাকে বেশি এমফাসাইজ করতে হবে, কিংবা পরীক্ষার খাতাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, সেই দিকগুলো নিয়ে আজকে আমি আর রাকিব ভাই আজকে আলোচনা করতে যাচ্ছি।
আচ্ছা, তো আপনাদের যদি এমনিতে কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই দিতে পারেন। এছাড়া আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের এই পোর্টালেও কোয়েশ্চেন করতে পারেন, আমরা সেই বেসিসেও প্রশ্ন উত্তর প্রশ্নের গুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আমরা আমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করার চেষ্টা করবো। তো রাকিব ভাই, আপনার মনে হয় ভিডিওর ইস্যু হ্যাঁ, হয়ে গেছে নাকি? আই অলরেডি সলভ দিস। ঠিক যাই আছে। হোক, হ্যাঁ, এখানে আসলে রিটেন এক্সপিরিয়েন্স শেয়ারিং এর ক্ষেত্রে আমার মনে হয়, যেহেতু সামনে প্রিলি প্রিলি নিয়েও একটু যদি আপনি বলতেন, হ্যাঁ, কারণ হ্যাঁ, অবশ্যই। পার্টিসিপেন্টরা শেষ মুহূর্তে সাধারণত দেখা যায় যে অনেকের নতুন একদম ফার্স্ট টাইম সে প্রিলিতে অ্যাপিয়ার করতে যাচ্ছে, একটা শঙ্কা থাকে, ভয় থাকে, যদিও তার প্রিপারেশন অনেক ভালো। আমি আশা করছি আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সবার প্রিপারেশন খুবই ভালো। ইনশাল্লাহ সবাই প্রিলি পাস করবেন, আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন। তারপরেও এই শেষ মুহূর্তে প্রিলির প্রস্তুতির জন্য বা মেন্টাল যে গেমটা, এইটার প্রিপারেশনের জন্য আবির, আপনি কিছু আমাদের মনে হয় শিক্ষার্থীদের বা পার্টিসিপেন্টদের বলতে পারেন। তো 46তম বিসিএস এর প্রিলিমিনারির জন্য বলতে গেলে আর মনে হয় 3 সপ্তাহের মতন আছে, খুব বেশি 3 সপ্তাহ আছে। তো এই লাস্ট 3 সপ্তাহে আমি যদি এখন পরীক্ষা দিতে বসতাম, আবার আমি যেটা করতাম যে এতদিন ধরে যা প্রিপারেশন নিয়েছি, নিজের উপর কনফিডেন্স রাখতাম যে যা পড়েছি সেগুলোকে বারবার ঝালাই করার চেষ্টা করতাম। নতুন কোনো ইনফরমেশন এখন না নেওয়ার চেষ্টা করাটাই ভালো আমার কাছে মনে হয়। যে আগে যা যা পড়েছি, যে বইগুলো পড়েছি, যে বইয়ের যে লাইনগুলো আমি দাগিয়েছি, সেগুলোকে যদি বারবার এই টাইমটা অনুশীলন করা যায় আমার মনে হয় তাহলেই আমাদের প্রিপারেশনটা আরো শক্ত হবে এবং নিজের প্রতি কনফিডেন্স আসবে। তাছাড়া শেষ মুহূর্তে ফুল লেন্থ যে মডেল টেস্ট গুলো আছে তার কোনো বিকল্প নেই। আপনারা এতদিন ধরে ছোট ছোট হয়তো মডেল টেস্ট দিয়ে এসেছেন যারা উত্তরণের সাথে ছিলেন, বা অন্য কোথাও চেষ্টা করেছেন ঘরে বসে। তো এখন হচ্ছে 200 মার্কের পরীক্ষা যখন হয়, তখন সেটার জন্য কিন্তু একটা ফুল লেন্থ প্রিপারেশন নেওয়ার বা ফুল লেন্থ একটা টেস্ট দেওয়ার অভিজ্ঞতাটা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা যারা ঘরে প্রশ্নের মধ্যে টিক দিয়ে দিয়ে অভ্যস্ত, তারা হয়তো অনেক সময় মনে রাখি না যে ওএমআর এ যখন ফিল আপ করতে হয়, 200টা ঘর ফিল আপ করতে হয়, সেই 200টা ঘর ফিল আপ করতে কিন্তু যথেষ্ট সময় চলে যায়। ঠিক আছে, সো এই মুহূর্তে আমি বলবো যে মডেল টেস্ট গুলোই বাসায় বসে দিচ্ছেন, কিছু ওএমআর এর শিট প্রিন্ট করে গোল্লা পূরণ করার অভ্যাসটা করে নিন, যাতে একটা গোল্লা পূরণ করতে গিয়ে অন্য জায়গায় চলে না যায়, কিংবা হচ্ছে গোল্লা পূরণ করতে গিয়ে যে সময়টা নষ্ট হয়, সে সময়টা আপনি আসলে টাইম ম্যানেজটা ঠিকভাবে করতে পারছেন না, সেদিকগুলো একটু মনোযোগ রাখবেন। আর শেষ মুহূর্তে আরো একটা আমার জন্য আমি যে সাজেশনটা দিতে চাই সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা সবসময় খেয়াল রাখবেন। বিসিএস এর প্রিলিমিনারিতে কিন্তু 0.5 মার্কস করে কাটা যায় একটা প্রশ্ন ভুল করলে। দ্যাট মিনস আপনি যদি দুটো প্রশ্ন ভুল করেন, আপনার একটা সঠিক উত্তর পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এজন্য কখনোই প্রয়োজনের চেয়ে বেশি দাগাবেন না, যেখানে একদম কনফিডেন্ট না সেখানে দাগাবেন না। তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ভাইয়া, আপনি যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, ডেফিনেটলি আমি আবির ভাইয়ের সঙ্গে একমত যে এই শেষ মুহূর্তে আমাদের আসলে মডেল টেস্ট ব্যাপারটা এটা কতটা গুরুত্বপূর্ণ। মডেল টেস্ট দেওয়ার সঙ্গে আসলে প্রিলির বেশ কয়েকটি বিষয় আমরা অভ্যস্তই। ফার্স্ট অফ অল উনি যেটা বলেছেন যে আমরা আহ, আসলে মডেল টেস্ট তো ম্যাক্সিমাম টাইম এখন দেখা যায় যে অনলাইনে দেই আমরা, টিক দেওয়া টিক দেওয়ার মাধ্যমে, বাট আমাদের তো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকতে হবে পরীক্ষায়। সেটার একটা যেমন ভালো প্রিপারেশন হয়ে যায় যে ওএমআর এ আমরা কিভাবে রোল পূরণ করব বা বৃত্ত ভরাট করব, এই বিষয়টা যেমন একদিকে আমার অভ্যস্ত হয়ে যাচ্ছি মডেল টেস্ট, মানে একদম ফিজিক্যাল মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে, বা বাসায় বসে যদি আমি ওএমআর ফর্মে এটাই পূরণ করি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার আবির ভাই বলেছেন, সেটি হলো নেগেটিভ মার্কের যে ব্যাপারটি। আমাদের অনেকেরই দেখা যায় যে অনেক ভালো প্রিপারেশন থাকে, মানে পরীক্ষার হলেও দেখা যায় যে আউট অফ 200 এর মধ্যে আমরা আহ, 150 থেকে 160টি একদম কমন কমন পেয়ে যাই। তো এরপর যেটা হয় যে অনেকে ইমোশনাল হয়ে এখানে আবেগ সামলাতে না পেরে 160-70টা দাগায় ফেলেন। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবে যদি 30টা কোশ্চেনও তার ভুল হয়ে যায়, 30টা আনসার যদি ভুল হয়, তখন দেখা যাবে যে 45 মার্কস চলে গেছে। আলটিমেটলি তার কিন্তু প্রিলি টেকার পসিবিলিটি অনেক কমে যায়। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে মার্ক ম্যানেজমেন্ট করা, বাট এই যে আমি কতটা দাগালে কতটা হবে, এটা শুধুমাত্র পসিবল মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে। কারণ আপনি একবার বা দুইবার পরীক্ষায় বসে কখনোই বুঝতে পারবেন না যে আপনার 150-60টি দাগালে আপনার 140টার মতো হয় বা 30টার মতো মতো হয়।
মানে এই ওভারঅল অ্যাকুরেসি রেটের ব্যাপারটা, এটা আপনি ইমপ্রুভ করতে পারবেন মডেল টেস্টের মাধ্যমে। আমার মনে হয় এই মডেল টেস্ট শেষ মুহূর্তে প্রস্তুতি বলতে গুরুত্বপূর্ণ বা একদম মেইন টপিক যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে সেগুলো রিভিশন দেওয়া, এবং পাশাপাশি প্রচুর মডেল টেস্ট দেওয়া, প্রচুর কোশ্চেন অ্যান্সার করা। এখানে আর একটু বিষয় আমি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আপনি যখন প্রচুর পরিমাণ মডেল টেস্ট দিচ্ছেন, সাপোজ আপনি 20টা মডেল টেস্টও যদি এই সময় দিয়ে ফেলেন, তাহলে আপনার টোটাল 200 মার্কের কোশ্চেন থাকে, 200টা কোশ্চেন থাকে, তাহলে আপনার টোটাল 4000-এর মতো কোশ্চেন আপনি টাচ করে ফেলেন। 4000 কোশ্চেন যদি আপনি সলভ করেন মডেল টেস্ট দেওয়ার সময়, 4000 না হোক, আপনি তো 2000 টপিক পড়ে ফেলবেন। 4000 কোশ্চেন তো 2000 টপিক থেকে আসবে। সেই টপিকগুলো থেকে স- সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হলো, এবং এর মধ্যেই ঘুরাই ফিরে দেখবেন যে ফাইনাল মানে ফাইনাল পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসবে। বিসিএস এর কোশ্চেন যে খুব একদম মানে একদমই আনকমন জায়গা থেকে আসে এইরকম না, আপনার পরিচিত টপিক থেকে আসবে, পরিচিত কোশ্চেনই আসবে, শুধুমাত্র অ্যাকুরেসি রেট ভালো রেখে দাগানো। এইটাই আমার মনে হয়। আবির ভাইয়া যেগুলো বলেছেন, আমি যেগুলো বললাম, এইগুলো আপনারা আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিতে পারেন। আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি, যেমন আমি আবির ভাইয়ের যেমন এক্সপিরিয়েন্স হয়েছে, আমারও বেশ কয়েকটি প্রিলি দেওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি প্রতিবার এই স্ট্র্যাটেজি গুলো ফলো করেছি। আশা করি আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, আমরা মনে হয় আমাদের প্রিলি যেহেতু সামনেই, সেটা সম্পর্কে একটু বললাম। আমরা রিটেন এক্সপিরিয়েন্স নিয়েও আজকে মেইন আলোচনা করার কথা। সেখানে যদি যাই, আমাদের বিসিএস এর বিসিএস ক্যাডার হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটা হচ্ছে, আমরা মনে করি বিসিএস এই এই ধারায় যারা দীর্ঘদিন যাবত প্রিপারেশন নিচ্ছি, তাদের কাছে মনে হয় যে রিটেনের যে 900 মার্ক, এই 900 মার্কটা সবচেয়ে ক্রুশিয়াল একটা পার্ট। কারণ এই 900 মার্কেই আপনি আপনার ক্যাডার হবেন কিনা এই বিষয়টা নিশ্চিত করে ফেলতে পারেন। কারণ আপনার পরীক্ষা যদি খুবই ভালো হয়, আপনি যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলে পরীক্ষা দিতে পারেন আপনার, আমার মনে হয় এইটা আপনার ভাইবার ক্ষেত্রেও কাজে লাগে, কারণ নিজের একটা কনফিডেন্স বুস্ট আপের ব্যাপার আছে। তো এই যে 900 মার্কের একটা প্রিপারেশন, এটা কিন্তু অনেক বড় একটা প্রিপারেশন। ফার্স্ট অফ অল এই বড় প্রিপারেশন কে সামনে রেখে আমরা যেন ঘাবড়ায় না যাই, বা এটা কিভাবে শুরু করব প্রিপারেশনটা, এটার ব্যাপারে আবির ভাইয়ের কাছে আমি একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো আমার রিটার্নের প্রিপারেশনের যে জার্নিটা সেটা একটু আমি বলবো যে শর্ট ছিল অন্যান্যদের তুলনায়। কারণ আমার প্রিলিমিনারি এক্সামের পরে প্রিলিমিনারি সময় খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছি। তো ভালোভাবে প্রিপারেশন নেওয়ার কারণে যেটা হয়েছে যে আমি অনেকদিন লেখাপড়ার মধ্যে থাকায় হুট করে এক্সামটার পরে একটা বড় ব্রেক পড়ে যায়, মনে হয় যে আই নিড আ রেস্ট। তো সেই রেস্ট নিতে গিয়ে আমার দেখা যায় যে অনেক দিন চলে যায়, আমি খুব একটা লেখাপড়া তখন শুরু করতে পারি। তো আমার রিটেনের প্রিপারেশন বলতে গেলে অনলি 1 থেকে 1.5 মাসের মতন ছিল। তো এই 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার হচ্ছে গুছিয়ে নেওয়া নেওয়া লেগেছে আর কি, আমার রিটেনের প্রিপারেশন। তো রিটেনের যেই সিলেবাস আমরা যখনই দেখি, এটা কিন্তু একটা, সবাই এটা সাগরের সাথে কম্পেয়ার করে, যেটা কিন্তু কোনো শেষ নেই, যে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, এটা কিন্তু কোনো শেষ নেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি আগের প্রশ্নগুলোকে একবার একটু ভালোভাবে দেখি, যে আসলে কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো সেই সাগর থেকে তুলে আনা হয় না, এগুলো কিন্তু খুবই কমন কিছু জিনিস বারবার ঘুরে ফিরে আসছে। আপনি যদি আপনার চোখ কান খোলা রাখেন, আপনি যদি রেগুলার নিউজ পেপার পড়েন, যদি আপনি সবসময় খবর দেখেন এবং আপনার আশেপাশে নিয়ে অ্যাওয়ার থাকেন, দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এগুলোকে ঘুরে ফিরেই প্রশ্ন করা হচ্ছে। তো আপনার যদি সেই অ্যাওয়ারনেসটা সবসময় থাকে, আপনি অবশ্যই সেটা নিয়ে অ্যান্সার করতে পারবেন। স্পেশালি আমাদের কিন্তু বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এখানে প্রায় 300 মার্কের একটা পরীক্ষা হয়ে যায়। তো এই 300 মার্ক কিন্তু আপনার প্রিলিতে আপনি ম্যাক্সিমাম পড়ে এসেছেন, একটু ডিটেলসে, মানে একটু ডিটেলসে মানে কি, টু দ্য ফাইনাস পয়েন্ট পড়েছেন, অমুক তারিখে এত হয়েছে, অমুক সংস্থা এতজন রয়েছে, এবং একটু ফাইনাস ডিটেলসে পড়েছেন, বাট এখানে হচ্ছে একটু ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে। ঠিক আছে? তো আপনার চোখ কান যদি মোটামুটি খোলা থাকে, আপনি কিন্তু রিটেনে এগুলো খুব বেশি ডিফিকাল্ট হয় না। আপনি চাইলেই যে কোনো নিউজ পেপারকে যদি রেগুলার পড়েন, আপনি দেখা যাবেন যে আম, যে কোনো বাংলাদেশ বিষয়গুলি কিংবা আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন মোটামুটি ফেস করতে পারবেন। ঠিক আছে? আর এছাড়া বাংলা প্রিপারেশনের কথা যদি আমি বলি, বাংলাতে যে গ্রামার পোর্শনটা আসে, গ্রামার পোর্শনটা প্রিলিতে আমরা মোটামুটি কভার করে ফেলি। দু একটা জিনিস ছাড়া, যেরকম বাংলা বানানের নিয়ম, কিংবা হচ্ছে
কিছু বাক্য শুদ্ধি থাকে, এই জিনিসগুলো হয়তো আমরা আগে করি না, এগুলো হয়তো নতুন করে করতে হবে। তাছাড়া হচ্ছে বাংলা গ্রামার আমরা আগে পুরোটা পড়ে আসি, বাংলা লিটারেচার আমরা আগে পুরোটা পড়ে আসি। আর এছাড়া অন্য যে 140 মার্ক সেগুলো মোটামুটি কিন্তু আপনার ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, খুব বেশি প্রিপারেশন নেওয়ার কিন্তু এখানে সুযোগ থাকে না। ঠিক আছে, এটা আপনার লেখন শৈলীর উপর বেশি নির্ভর করে। ইংলিশের জন্য মোটামুটি একই, যে আপনার প্রিলিতে যে প্রিপারেশন নিয়েছেন তার সাথে কিন্তু মোটামুটি সামঞ্জস্য। সো আমার কাছে মনে হয় যে রিটার্নের প্রিপারেশনের জন্য আপনার সবার আগে যেটা করতে হবে, মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। প্রিলির মাইন্ডসেট থেকে রিটার্নের মাইন্ডসেট আসতে হবে। তো সেই মাইন্ডসেটের চেঞ্জটা যত আর্লি করতে পারবেন তত আপনার জন্য ভালো। আর এছাড়া হচ্ছে আমাদের যে পার্টিকুলার স্ট্র্যাটেজি ছিল, একটা খাতে আমরা কিভাবে লিখবো, আমরা কিভাবে প্রেজেন্ট করছি, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা হয়তো সামনে সেগুলো নিয়ে আলোচনা করবো। তবে আমি এই ব্যাপারে একটু ভাইয়ের থেকে আগে জানতে চাচ্ছি যে ভাই আপনি রিটার্নের সময় কি করেছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ আবির ভাই। আসলে রিটেনের প্রিপারেশনে যেটা আবির ভাই বলছিলেন যে এটা অনেকেই তুলনা করে থাকেন যে এটা সাগরের সাথে, আসলে বিষয়টা এরকম না। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখি, এর মধ্যে দেখবো যে 60 থেকে 70 বা অলমোস্ট 80% কোশ্চেন সেম জায়গা থেকেই আসছে বারবার। সাপোজ আমি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কথাই চিন্তা করি, এখানে একটা বড় সংখ্যক কোশ্চেন আসে বাংলাদেশের ডেভেলপমেন্ট বা বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভে যে ইস্যুগুলো এইগুলো নিয়ে। তো এইগুলো যদি আপনি নিয়মিত পেপার থেকে প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাছে আর এটা আসলে সমুদ্র সম লাগবে না। হ্যাঁ, সমুদ্র সম আমার মনে হয় তাদের কাছেই লাগতে পারে যারা অনেক বেশি ডেটা, অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করার দিকে বেশি মনোযোগ দেন। তো এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ওভারঅল রিটেন প্রিপারেশনের, যেহেতু আবির ভাই একটা কথা বলেছেন এখানে লিখন শৈলী, যেহেতু এটা রিটেন প্রিপারেশন, তার মানে কি আপনাকে লিখতে হবে। আপনি আসলে কতটুকু, আমরা যখন ইউনিভার্সিটিতে তখন আমরা এই যে বিসিএস নিয়ে যে আমরা ফ্রেন্ড সার্কেলের আড্ডা দিতাম, সেখানে একটা বহুল প্রচলিত একটা কথা ছিল যে আপনি কতটুকু জানেন বা বোঝেন, এটা এটা কোনোভাবেই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনি কতটুকু খাতায় লিখে এসেছেন। সাপোজ আমি একটা বিষয়ে খুব ভালো ধারণা রাখি, কিন্তু আমার লিখন শৈলী খারাপ হওয়ার কারণে আমি ভালো মতো টিচারের সামনে ওই বিষয়টা তুলে ধরতে পারি নাই, আলটিমেটলি সেটাতে খুব একটা ইফেক্টিভ রেজাল্ট আসে না। কারণ আমার যদি প্রেজেন্টেশন বা লিখন শৈলী ভালো না হয়, তাহলে অনেক ভালো বিষয় আমি ভালো করে লিখতে পারবো না। আমি জানি ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতে কোনো সন্দেহ নেই। সেটা হয়তো ভাইবার ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু রিটেনের ক্ষেত্রে এই লিখন শৈলীর ব্যাপারে বেশি জোর দিতে হবে। তো এই ক্ষেত্রে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আছে। তার মধ্যে আমি একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের মধ্যে, সেটা হচ্ছে যে আপনারা যদি রেগুলারলি লেখার অভ্যাস করেন, সাপোজ আপনি প্রতিদিন বাংলা কোনো একটা টপিকে, পার্টিকুলার একটা টপিকে আপনি 1 পেজ বা 2 পেজ প্রতিদিন লিখতে পারেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বলে। এটার জন্য এমন না যে আপনাকে কোনো বেশি অনেক ডেটা জানতে হবে বা ইনফরমেশন জানতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো শব্দশৈলী, ভাষাশৈলী ব্যবহার করে আপনি এটা লিখতে পারেন প্রতিদিন 1 থেকে 2 পেজ, বা আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ বাংলা পার্টিকুলার একটা টপিকে লিখতে পারেন। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, আমাদের বেশিরভাগ আহ, আহ, যারা রিটেন পার্টিসিপেন্ট থাকেন তাদের অন্যতম ভয়ের একটা জায়গা হচ্ছে ইংরেজি পরীক্ষা। ইংরেজির, বিশেষ করে ইংরেজির যে বিষয়টা নিয়ে আমাদের ফোকাস করা হয়, যে ইংরেজি সেন্টেন্স ফরমেশন বা ইংরেজি লেখার যে সৌন্দর্যটা, এটা ফুটিয়ে তোলাটা একটা বড় ব্যাপার। কারণ আমরা ম্যাক্সিমাম ইংরেজির প্রতি আমাদের স্টুডেন্ট লাইফে খুব অনীহা থাকে। এটা আবির ভাই খুবই ভালো বলতে পারবেন, তার ইংরেজি প্রিপারেশন অ্যাজ ফার আই নো যে ওয়ান অফ দ্য টপ হওয়ারই কথা। কারণ উনি যে প্রতিষ্ঠান থেকে, যেখান থেকে পড়াশোনা করেছেন, সেখানে আসলে ইংরেজি বিষয়টাতে কতটা জোর দেওয়া হয় এটা মনে হয় অনেকেই জানেন। তো এই বিষয়ে আমি একটু বলবো যে ইংরেজি যে ভীতিটা, এই ভীতিটা আপনি শুরু থেকে যদি লেখার মাধ্যমে দূর না করতে পারেন, আপনি হুট করে পরীক্ষায় গিয়ে বা কোনো মডেল টেস্টে গিয়ে ভালো লেখা আসে না। যেহেতু আমরা স্টুডেন্ট লাইফ, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লাইফে ইংরেজিটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। তো আমার মনে হয় জব প্রিপারেশনের ক্ষেত্রে বা বিসিএস এর রিটেন প্রিপারেশনের ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন একটা ইংরেজি টপিকে এবং একটা বাংলা টপিকে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ট্রাই করেন, এবং পাশাপাশি যেটা ব্যাপার যে এইগুলো ইমপ্রুভ করার জন্য আপনি যদি ডেইলি নিউজ পেপারের হেল্প নেন, তাদের সেন্টেন্স ফরমেশন কেমন, তারা ফ্রেজাল ভার্ব বা ফ্রেজ ইডিয়মস কেমন ইউজ করে,
এই বিষয়গুলো আপনার রাইটিং এ ইনপুট করতে পারেন, আমার মনে হয় এটা একটা লং টাইম প্রসেস। এটা একদম শর্ট টাইমে যে এক সপ্তাহ করলাম এরকম এতেই ভালো হয়ে যাবে এইরকম না। এটা আপনি 2-3 মাস 4-5 মাস যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি প্রথম দিনের আপনার যে টপিকে আপনি লিখেছেন এটার সঙ্গে একদম শেষ দিনের টপিকের একটা বিস্তর ফারাক। তো আমার মনে হয় যে লিখন শৈলী বা লেখার এই বিষয়টা নিয়ে আপনি শুরু থেকেই জোর দিতে পারেন। আমি ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা বড় সংখ্যক পরীক্ষার্থীর ভয় থাকে যে ইংরেজি প্রিপারেশন নিয়ে, এটা নিয়ে আবির ভাইকে একটু বলবো যে ইংরেজিতে কিভাবে আসলে আরো ভালো করা যায় রিটেনে, বা কেমন হওয়া উচিত। সো মানুষের আসলে সকলের ইংলিশ বা ম্যাথস নিয়ে একটা ভীতি থাকে। আমার থ্যাঙ্কফুলি এই দুটো হচ্ছে সবসময় স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল। আমি ইংলিশ এবং ম্যাথস এই দুটো মোটামুটি একটু ভালো পারতাম সবসময়। সো ইংলিশের জন্য যে আমি খুব আলাদাভাবে প্রিপারেশন নিয়েছি সেটা আমি বলবো না, তবে এটা আসলে একটা লাইফ লং প্রসেস। তো একটা জিনিস যদি ভালো হয় ইট মিনস যে সে কোনো না কোনো সময় এটার পিছনে সময় দিয়েছে। তো আমি হয়তো রিটার্নের সময় খুব একটা সময় না দিলেও লাইফের কোনো না কোনো সময় যেটা নিয়ে সময় দিয়েছি। তো সেই সময়টা আমি কিভাবে দিয়েছি আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি, যে কিভাবে হয়তো আমি আমার এক্সাম গুলোতে, মানে আমি কিন্তু প্রত্যেকটা এক্সামই ইংলিশে দিয়েছি, যতগুলো এক্সাম হয়েছে সব ইংলিশে দিয়েছি। তো আমার এই স্কিলটা কিভাবে ডেভেলপ করতে পারবো সেটা আমি সো ফার্স্ট অফ অল যে কোনো ভাষাতে আপনি যদি দক্ষতা অর্জন করতে চান, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যে আপনার সেটা এক্সপোজার থাকা লাগবে, সেই ল্যাঙ্গুয়েজে এক্সপোজার থাকা লাগবে। আমরা সবাই কিন্তু বাংলায় ভালো। বাংলায় আমরা কেন ভালো? বিকজ আমরা জন্মের পর থেকেই বাংলা ভাষা শুনে আসছি। আমাদের কানে জন্মের পর থেকে আমাদের বাবা মা সবাই কিন্তু বাংলাতেই কথা বলছি, আমার বন্ধু বান্ধবের সাথে বাংলায় কথা বলছি, যে কোনো মুভি দেখি বা নাটক দেখি আমরা কিন্তু বাংলাতেই শুনি। এই কারণে বাংলা আমাদের ন্যাচারালি ভালো হয়ে যায়। সো আপনি যদি ইংলিশে ভালো হতে চান কিংবা যে কোনো ভাষায় যদি ভালো হতে চান, সবার আগে আপনাকে কি করতে হবে সেটা এক্সপোজারটা বাড়ানো। আপনি নিউজ দেখছেন, নিউজ কিন্তু আমাদের সবারকে দেখা লাগে বিশেষ করে। সেই নিউজটা আমরা ইংলিশে দেখি। আপনি যখন ইংলিশে নিউজটা দেখবেন সেখানে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কিছু সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে, কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করে, যে ওয়ার্ড গুলো পার্টিকুলার সিচুয়েশনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে যায়। সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মাথার মধ্যে খুব ন্যাচারালি ঢুকে যাবে। আপনাকে কিন্তু আলাদা করে মুখস্থ করতে হবে না যে আমি এইখানে এই সেন্টেন্সটা লিখবো, এই ব্যাপারে কথা বলতে গেলে আমি এই ওয়ার্ড গুলো ব্যবহার করবো। আপনার কিন্তু অটোমেটিক ইনব্রেইন হয়ে যাবে। কিংবা আপনি কিছু ইংলিশ বই পড়তে পারেন। অবশ্যই এখন আমাদের হাতে যতটুকু সময় থাকে সেখানে হয়তো ইংলিশ বই পড়ে গল্পের গল্প পড়ার খুব একটা সুযোগ থাকে না। বাট আমি যখন ছোট ছিলাম আমি ইংলিশ বই পড়তাম প্রচুর, অনেক নভেলস। তো সেখান থেকে দেখা যায় যে আমার ভোকাবুলারি মোটামুটি ভালো হয়ে যায়, বা একটু আমি ইংলিশ সেন্টেন্স গুলোর সাথে আমি ইউজ টু থাকি সবসময়। তবে আপনাদের প্রিপারেশনের জন্য আমি বলবো যে ইংলিশ নিউজ পেপারটা রেগুলার পড়তে পারেন। আমাদের ইংলিশ নিউজ পেপার গুলোর যে এডিটোরিয়াল সেকশন থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা থাকে। অনেক সুন্দর করে সেখানে বেশ সফিস্টিকেটেড ইংলিশ ব্যবহার করে লেখা থাকে। আমি ডেইলি স্টার পড়তাম পার্টিকুলারলি, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, নতুন অনেক ওয়ার্ড শিখেছি, একটা জিনিসকে নতুন ভাবে সুন্দর করে প্রেজেন্ট করা শিখেছি। তো আমার কাছে খুব কাজে দিয়েছে। ঠিক আছে, সো নিউজ পেপার পড়া, তারপরে হচ্ছে নিউজ দেখা ইংলিশে, এই জিনিসগুলো আপনাকে সবসময় এগিয়ে রাখে। আর তাছাড়া ভাই একটু আগে যেটা বললেন যে আপনাকে তো এট দ্য এন্ড অফ দ্য ডে খাতায় লিখতে হবে। তো যেহেতু খাতায় লিখতে হবে, আপনার হাতটাকে চালু রাখতে হবে। হাত এবং ব্রেন দুটাকে চালু রাখতে হবে। আপনার মাথায় কিছু আসছে, একটা জিনিস চিন্তা করছেন, সেটা আপনি হাতে লিখে আনতে পারছেন না, তাহলে কিন্তু আপনার লাভ হচ্ছে না, তাই না? সো এভরিডে চেষ্টা করবেন যে 2 থেকে 3 পাতা করে ইংলিশ লেখা। আমি যেহেতু ইংলিশ ভার্সন স্কুলে পড়তাম, আমার একটা উইকনেস ছিল বাংলা লেখা। আমার বাংলাতে আমি যত ভালোই হই না কেন, আমার বাংলা লেখাটা সবসময় একটু উইক ছিল, কারণ আমাদের খুব অল্প সময় বাংলা লিখতে হতো। সেই কারণে আমি যেটা করেছি, প্রিলিমিনারি ডে ওয়ান থেকে, আমি যেদিন থেকে প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়া শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমি প্রত্যেকদিন 1 পাতা করে বাংলা লিখতাম। তো আমার রিটেনের আগ পর্যন্ত প্রায় 1.5 বছর আমি 1 থেকে 2 পাতা করে বাংলা লিখে গিয়েছি। কারণ আমি জানি যে এটা আমার একটা উইকনেস, আমি এটা পরীক্ষায় এটার জন্য আমি সাফার করতে পারি। তো আমি প্রথম থেকে মাথায় রেখেছি যে আমার এটা এভরিডে লিখতে হবে। তো আপনার যদি ইংলিশের প্রতি কোনো ভীতি থাকে কিংবা যদি ইংলিশে লেখা নিয়ে কোনো যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রতিদিন 1 পাতা 2 পাতা করে নিজের মন মতো যা কিছু মাথায় আসে সেটা নিয়ে লিখতে পারেন। ঠিক আছে, তো আমার মনে হয় এটা করলে মানে ইংলিশের প্রতি ভীতিটা কেটে যাবে, এবং যখন পরীক্ষার হলে বসবেন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। হ্যাঁ। হ্যাঁ আবির ভাই, হ্যাঁ আবির ভাই, যেটা বলছিলেন যে আসলেই ইংলিশের যে ব্যাপারটা এটা আপনার একটু সময় দিতে হবে। এটা এত শর্ট টাইম প্রসেস না যে আপনি খুব কম সময়ে কোপ আপ করতে পারবেন।
তো আমার মনে হয় রিটেনের আমরা বিসিএস এর গত দুই দুই তিনটা বিসিএস এর যেটা দেখেছি যে প্রিলির পর রিটেনের আগ পর্যন্ত যে সময়টা পাওয়া যায়, আমার মনে হয় এই সময়টাতে একটা ভালো স্ট্র্যাটেজিক ওয়েতে ইংরেজি যদি আমরা প্রিপারেশন নেই, তাহলে আমার মনে হয় পরীক্ষার খাতায় আমরা খুব ভালো মানের যে সেন্টেন্স ফরমেশন বা ভালো মানের রাইটিং যেটা বোঝায়, সেটা আমার মনে হয় আমরা ডেলিভারি দিতে পারবো, আমার কাছে যেটা মনে হয়। কারণ পার্সোনালি আমিও যখন রিটেন প্রিপারেশন নিয়ে আমার ইংরেজি নিয়ে অনেক ভয় ছিল। কারণ এই ভয়ে আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করি, আমি অনেকের কাছে পরামর্শ নিতাম যে ভাই আমার ইংরেজি কিভাবে লেখা, আহ, হাতের লেখা সুন্দর ছিল, এটা কোনো ব্যাপার না, কথা হচ্ছে আমার খুব পোর ইংরেজি আসতো একদম। আমরা 11-12-এ যে এসে রাইটিং বা কম্পোজিশন রাইটিং করতাম, ওই সময় যে ইংরেজিটা, ওই যে দেয়ার আর সিক্স সিজনস ইন বাংলাদেশ, এই টাইপের ইংরেজি আসতো আমার পার্সোনালি। তো আমি সেই জায়গা থেকে ট্রাই করলাম যে না, এই একদমই ব্যানাল বা ক্লিশে যেটা রাইটিং সবাই যেটা লেখে, এই রাইটিং দিয়ে আসলে আমি এই কম্পিটিটিভ জায়গায় টিকতে পারবো না। সো আমাকে যেটা করতে হবে যে আমার রাইটিং নিয়ে প্রচুর কাজ করতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে রাইটিংটা কেন এত বেশি জোর দেওয়া হয়, কারণ হচ্ছে আপনি যখন ইংরেজি 200 মার্কের কোশ্চেনের আনসার করবেন, এখানে প্রথম দিকে 60 মার্ক থাকে, ওইটা ফুললি মানে প্রথম 100 মার্ক পুরাটা তো আসলে লেখার ওপর, ভোকাবুলারি পার্টটুকু যদি আমরা বাদ দেই, প্রথম যে 30 মার্কের কোশ্চেন থাকে প্যাসেজ থেকে, সেখান থেকে সেটাও রাইটিং এর উপর ডিপেন্ড করে। এরপর আমরা সম্ভবত একটা সামারি লিখি, যদিও গতবার একটু কোশ্চেনের এদিক ওদিক হয়েছে ফরমেশনে, যে আমরা একটা সামারি লিখি, সেটাও রাইটিং এর উপর ডিপেন্ড করে যে আপনার রাইটিং স্কিল কেমন ভালো। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে একটা 50 মার্কের এসে আসে, গতবার যদিও দুইটা এসেছে। এখানে আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমি আবির ভাই আপনার সঙ্গে একটু শেয়ার করি বিষয়টা। কারণ আমরা যখন ওই আমি ইউনিভার্সিটিতে যখন সায়েন্স লাইব্রেরিতে পড়াশোনা করতাম, ওই আমরা তো অনেকগুলা সারাউন্ডিংস এর সঙ্গে থেকে, যেটা একটা মিসকনসেপশন আমাদের মধ্যে ছিল শুরুর দিকে, যে এসেতে যে আমরা ইনফরমেশন বা ডেটা দেওয়ার যে একটা প্রবণতা, এটা খুব মারাত্মকভাবে প্রথম দিকে মাথায় গেঁথে গিয়েছিল। যে সাপোজ ওখানে দ্য সোশ্যাল ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ এটা এসেছে, তো ওখানে আমি ডেটা বা ইনফরমেশন দিয়ে একদম ভরাই ফেলছি যে আসলে এই পদ্মা ব্রিজের কি কি ডেটা আছে, যত ডেটা। আমি এমনও অনেককে দেখেছি যে আহ, ওই যে কি বলে পিলার সংখ্যা, হ্যাঁ স্প্যান সংখ্যা পর্যন্ত তারা আসলে পরীক্ষার খাতায় লিখে এসেছে। বিষয়গুলো এই রকম না, আমি পরে যেটা বুঝেছি যে আসলে আপনার তো এটা একটা লিটারেচার পরীক্ষা, ইংলিশ লিটারেচার পরীক্ষা, সেখানে আপনি যদি এত বেশি ডেটা বা ইনফরমেশনে ফোকাস করেন, আপনার লেখার যে সৌন্দর্যটা এটা নষ্ট হয়ে যায়। ওভারঅল এটা দেখতেও খারাপ লাগে। আমরা যখন মাঝে মাঝে কারো রাইটিংস দেখি, ওইটা অনেকটা আপনি অনেক বেশি ডেটা বা ইনফরমেশন, টেবিল চার্ট এইগুলো দিলে ওইটা অনেকটা সমীক্ষার মতো হয়ে যায়, কোনো একটা মানে মনে হয় গভর্নমেন্টের কোনো একটা সমীক্ষা বা কোনো একটা প্রতিষ্ঠানের ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট। ওইটা কিন্তু আর এসে থাকে না। এসে যেটা বোঝায় যে আপনি আসলে ওই পদ্মা ব্রিজের সোশ্যাল ইম্প্যাক্ট নিয়ে কত সুন্দরভাবে, কত ভালো সেন্টেন্স ফরমেশনের মাধ্যমে, কত সুন্দর ওয়ার্ডস ফ্রেজ ইডিয়মস এর মাধ্যমে বিষয়টাকে তুলে ধরছেন, আমার কাছে মনে হয় এইটা। তো এইটা আসার জন্য বা এই ধরনের মিসকনসেপশন গুলো শুরুর দিকে থাকবে, শুরুর দিকে অনেকের মাঝেই থাকে। কারণ একটা একটা মানে প্রচলন আছে যে বিসিএস এর ক্ষেত্রে, যে প্রচুর পরিমাণ মুখস্থ করতে হয়, জিডিপি মুখস্থ করতে হয়, গ্রোথ রেট মুখস্থ করতে হয়, পার ক্যাপিটা, এগুলো হ্যাঁ বেসিক কিছু ডেটা তো আপনার থাকতেই হবে মুখস্থ। বাট এইগুলোর দিকে ফোকাস না করে রাইটিংটা বা রাইটিংটা কিভাবে ভালো করা যায়, এটার দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার। তো আরেকটা বিষয় আবির ভাইয়ের সঙ্গে আমি একটু করতে চাই, ডিসকাস করতে চাই, যে আপনি বলেছেন যে আমাদের রিটেনের ভিত্তির জায়গা হচ্ছে ইংরেজি এবং ম্যাথ। তো অনেক শিক্ষার্থী আছেন যাদের ম্যাথ যদিও কম মার্কসে, 50 মার্কসে, এবং সাথে মেন্টাল এবিলিটি পার্টটুকু থাকে। আমরা কয়েকদিন আগেই খেয়াল করলাম কিনা যে 40 বিসিএস এর রিটেনের মার্কশিট বেরিয়েছে, সেখানে দেখা গেছে যে মেন্টাল অ্যাবিলিটিতে ম্যাক্সিমামের যারা জেনারেল ক্যাডার পেয়েছেন, তাদের ম্যাক্সিমামের মার্ক 35, 36, 30 আউট অফ 50। তো মেন্টাল অ্যাবিলিটি সাধারণত একটু এফোর্ট দিলে কি 50-এ একদম অনেক ভালো মার্ক ক্যারি করা যায়, 45 অ্যাবাভ 45 ক্যারি করা যায়।
পাশাপাশি ম্যাথমেটিক্সেও আমাদের ভালো করার জন্য বা যাদের ভীতি আছে তাদের পরামর্শের জন্য আপনি কিছু বলবেন আমাদের? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার কাছে যেটা লাগে যে মেন্টাল অ্যাবিলিটির যে কোশ্চেন গুলো আসে, যে 15 মার্কস, আমরা কিন্তু এটা প্রিলির সময় করে আসি সবাই, তাই না? তো প্রিলির সময় যদি আমরা এটাকে ভালোভাবে করে রাখি তখন কিন্তু রিটেনের জন্য যে খুব আলাদা করে একটা এফোর্ট দেওয়া লাগে তা কিন্তু না। আবার মেন্টাল অ্যাবিলিটির কোয়েশ্চেনও কিছু জিনিস ভাই এরকম আমি দেখতে পাই যে আসলে আমাদের কোয়েশ্চেনে অনেক কিছু আসে যেটা ঠিক মেন্টাল অ্যাবিলিটিকে আমরা বলতে পারি নাকি সেটা নিয়েও মাঝে মধ্যে আমার ইয়ে আসে। হ্যাঁ, যেমন বেশ কিছু বাংলার প্রশ্ন থাকে, তাই না, হ্যাঁ, যে হচ্ছে সমার্থক এখানে, শব্দ হ্যাঁ, থাকে। সমার্থক শব্দ কোনটা, প্রতিশব্দ কোনটা, তো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু থাকে। তো আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন দেখি, ধরনগুলো দেখি, মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে প্রিলিতে যা যা আসছে সেই প্রিলির প্রিপারেশনটা ভালোভাবে থাকলে রিটেনের যে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন সেখানেও কিন্তু একইভাবে ভালো করা যায়, সেখানে কিন্তু খুব ডিফারেন্ট কিছু না। আর তাছাড়া বাংলা গ্রামারেও তাহলে একটু ভালো দখল থাকা লাগে, কারণ আমরা প্রায় 5-10টা প্রশ্ন কিন্তু দেখি যে বাংলা গ্রামার রিলেটেড চলে আসছে মেন্টাল অ্যাবিলিটি। হুম, আর এছাড়া ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি পার্সোনালি প্রিলির সময় ম্যাথমেটিক্সে খুব বেশি সময় না দিলেও রিটেনের সময় আমি সময় দিয়েছিলাম। যে ক্লাস 9-10 এর যে বইটা, ক্লাস 9-10 এর যে আমাদের ম্যাথস বইটা, সেই বইটা থেকেই কিন্তু ঘুরে ফিরে প্রশ্নগুলো আসে, হয়তো একটু ভ্যালু গুলা চেঞ্জ করে দিচ্ছে, বাট হুবহু কিন্তু ওই প্রশ্নগুলাই চলে আসছে। সো আমরা হয়তো ক্লাস 9-10 অনেক আগে পার করে এসেছি, এখন আর অতটা আহ, মানে ইসের মধ্যে থাকা হয় না। তো যারা টিউশন করেন তাদের তো খুব ভালো যে মাঝে মধ্যে অনুশীলন করা হয়, বাট প্রতিদিন আমি মনে করি যে যাদের অ্যাটলিস্ট ম্যাথস এর ভীতি আছে, 1 থেকে 2 ঘন্টা যদি অঙ্কটা প্রতিদিন করা যায়, এবং দিনের শুরুতে, ম্যাথস কিন্তু দিনের শুরুতে মাথা সবচেয়ে ফ্রেশ থাকে, সেই সময়টা যদি প্রতিদিন একটু করে ম্যাথস করতে পারেন, ম্যাথস এর ভীতিটা মোটামুটি কেটে যাবে। এবং ম্যাথস এর বেস্ট জিনিসটাই হচ্ছে যে বই থেকে মোটামুটি হুবহু চলে আসে, খুব বেশি এখানে ইনোভেশন আমরা দেখি না ইউজুয়ালি, অ্যাটলিস্ট রিটেনে। সো ম্যাথস মোটামুটি এভরিডে প্র্যাকটিস করতে পারলে ভালো একটা মার্কস ক্যারি করা যায়। আর ভাইয়া আপনি দুটো পয়েন্ট বলেছিলেন, আমি খুব পছন্দ করেছি যে ডেটার ব্যাপারে। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই যে জি, অবশ্যই। বিসিএস এ আমাদের ডেটা চার্ট নিয়ে এক ধরনের মানে খুব বড় সড় একটা তোড়ঘোড় পাকানো হয়, যে কোনো ধরনের রিটেনের সাজেশন দিতে গেলেই মানুষজন দেখা যায় যে খালি ডেটা ডেটা ম্যাপ চার্ট এগুলো নিয়ে কথা বলছে। তো আমি এই ব্যাপারটা নিয়ে ভাইয়া যদি একটু আমাকে সময় জি, দেন, আমি অবশ্যই। একটু জি, অবশ্যই। আমার হ্যাঁ, স্ট্র্যাটেজিটা ফলো করতাম। জি, সো অবশ্যই। এই জিনিসটা টেনে আনতে ভাই আমি জাস্ট আমার একটা স্লাইডের কথা বলেছিলাম, সেটা একটু হ্যাঁ, আমি যদি শিওর। শেয়ার করি। হ্যাঁ, একটু শেয়ার করি, সো দ্যাট আমি আমার স্ট্র্যাটেজি গুলো একটু শেয়ার করতে পারতাম রিটেনের খাতায়। আমি ওপেন করছি, হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার কিন্তু দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, আমি সব স্লাইডে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে রিটেনের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম সেখানে চলে যাই। না, আমরা চাইলে আহ, আপনার সবগুলো হ্যাঁ স্লাইডও ওগুলা, দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ সমস্যা নেই ভাই, ওগুলো আস্তে আস্তে করা যাবে। আমি জাস্ট আমার স্ট্র্যাটেজি গুলো একটু জাস্ট বলি। প্রিলিমিনারি কথা এখন না বলি, ভাইবার কথা না বলি, রিটেনের কথায় চলে যাই ডিরেক্ট। হ্যাঁ, আচ্ছা, তো রিটেনে আসলে আম, কি করা যায় বা কি করতে হয়, আমাদের খাতাটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করবো সেই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি। সো অলরেডি আমরা মোটামুটি সবাই একটা জিনিস কিন্তু জানি যে রিটেনের খাতায়, যে 200 মার্কের হোক 100 মার্কের হোক, সবার আগে যেই প্রবলেমটা আমরা ফেস করি, যে টাইম ম্যানেজমেন্ট। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুল কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারি না। ঠিক আছে, অনেক কিছু ছেড়ে দিয়ে চলে আসছি বা লাস্টের দিকের প্রশ্নগুলো একটু তাড়াহুড়া করে লিখে আসছি, তো এই সমস্যাটা কিন্তু হয়। তো সবার ক্ষেত্রে আমি সবাইকে আমি আগেই বলবো যে যেটাই লিখছেন না কেন, অলওয়েজ চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা প্রশ্ন টাচ করা হয়, প্রত্যেকটা প্রশ্ন কোনো কিছু যাতে বাদ চলে না যায়। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। সেটা যখন আপনারা বাসায় বসে মডেল টেস্ট দিবেন তখনই ঘড়ি ধরে একটু চেষ্টা করবেন যে আপনার একটা পৃষ্ঠা লিখতে কতক্ষণ লাগে বা 10 মার্ক অ্যান্সার করতে কতক্ষণ লাগে, ওভাবে প্ল্যানিংটা যাতে আগেই থাকে। ঠিক আছে, আর আপনি যদি প্রত্যেকটা জিনিস আসলে অ্যান্সার করতে চান তাহলে কিন্তু আপনাকে টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। ঠিক আছে, সো ইউ নিড টু রাইট টু দা পয়েন্ট। সুদাম। তো এই টু দা পয়েন্টের কথা থেকে আমি যদি বলি যে আমাদের দেখবেন যে অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন ভাই একটু আগে পদ্মা ব্রিজের কথা বলছি। সাপোজ একটা বাংলাদেশ বিষয়গুলিতে প্রশ্ন আসলো যে পদ্মা ব্রিজের ইকোনমিক বেনিফিটস গুলো নিয়ে আপনাকে লিখতে বলবো। ঠিক আছে, তো আমরা সবসময় কি করি, প্রিলি থেকে যখন উঠে আসি মাথার মধ্যে অনেকগুলো অবজেক্টিভ নলেজ বসে থাকে, কতগুলা পিলার আছে,
কতগুলো স্প্যান আছে, প্রথম স্প্যান কবে বসানো হলো, কোন কোম্পানি নিয়োজিত হলো। দেখেন এগুলো কিন্তু আপনার মেইন অ্যান্সার না। ঠিক আছে, আপনাকে কিন্তু এটার ইকোনমিক বেনিফিটস নিয়ে বলতে বলা হয়েছে। আপনি যদি এটার অন্য ব্যাকগ্রাউন্ড বলতে চান, সেটা কিন্তু আসলে আপনার অ্যান্সারটাকে মানে খুব বেশি ভালো করতে পারছেন না, তাই না? আপনাকে কিন্তু টু Sure. দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে যে এটার ইকোনমিক বেনিফিট গুলো অ্যাকচুয়ালি। এবং সেখানে যদি আমরা অনেক বেশি ডেটা, অনেক বেশি চার্ট দিয়ে দিই যেগুলো আসলে খুব বেশি রেলেভেন্ট না, সেখানেও কিন্তু আপনার অ্যান্সারের যে গুণগত মান সেটাকেও কিন্তু অনেক ক্ষেত্রে আম, আরো কমিয়ে দেয়। যেমন আমাদের এখানে সেটার পদ্মা ব্রিজের কতখানি দৈর্ঘ্য, ওইটার স্প্যান গুলার দৈর্ঘ্য কতখানি, কতগুলা স্প্যান, এগুলো কিন্তু খুব বেশি রেলেভেন্ট, তাই না? সো আমাদের অ্যান্সার গুলোকে সবসময় রেলেভেন্ট রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি সবসময় বলি যে আমরা যারা সিভিল সার্ভিসে জয়েন করতে যাচ্ছি, আমরা কিন্তু এখানে পলিসি মেকিং এ সাহায্য করতে যাচ্ছি, পলিসি ইমপ্লিমেন্টেশনে Definitely. যাচ্ছি। ঠিক আছে, সো আমরা যখন পদ্মা ব্রিজ কি নিয়ে লিখবো বা পদ্মা ব্রিজ কি নিয়ে যখন প্রশ্ন আসবে, প্রশ্নটা কিন্তু এমনি এমনি চলে আসে। এই প্রশ্নটা আসার পিছনে কারণ হচ্ছে এই পদ্মা ব্রিজ আমাদের দেশের জন্য কোনো না কোনো ভাবে একটা বেনিফিশিয়াল কিছু, বা হচ্ছে এটাকে নিয়ে আমাদের চিন্তা করার কোনো একটা ব্যাপার চলে এসেছে। তো আমরা যদি এটার ইতিহাস নিয়ে খালি লিখতে থাকি, সেটা কিন্তু একটা পলিসি মেকারের কাজ না। আমরা ইতিহাস নিয়ে খালি লিখতে থাকবো না, আমরা লিখতে পারি যে এটার বেনিফিট গুলো কি, কিংবা এটার ফিউচারে এটার আমাদের ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে আসার জন্য কি কি করা যেতে পারে। সব সময় আমাদের কিন্তু একটা প্রবলেম সলভার হিসাবে চিন্তা করতে হবে। যে পদ্মা ব্রিজ তৈরি হয়েছে, ভেরি গুড। পদ্মা ব্রিজ দিয়ে অনেক মানুষ যাতায়াত করছে, দেশের অনেক উন্নয়ন হচ্ছে, ভেরি গুড। বাট কি কি সমস্যা আসতে পারে সামনে, সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমরা কি করতে পারি। আমাদেরকে কিন্তু এইভাবে চিন্তা করলে আমার মনে হয় অ্যান্সার গুলো আরো বেটার করা যায়। সবসময় প্রবলেম সলভার হিসাবে চিন্তা করা, ফিউচারে কি করা যায়, ওয়ে ফরওয়ার্ডটা কি। So আমি সবসময় সবাইকে এই জিনিসটা একটু সাজেস্ট করব যে ইতিহাস নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব বেশি কথা না বলে মেইন টপিকটার ভিতরে ঢুকে গিয়ে এটার ফিউচার নিয়ে কথা বলাটা আমি মানে বেশি প্রেফার করি। এবং দেখবেন যে আমি আমার স্ট্র্যাটেজির মধ্যে আরো একটা জিনিস দিয়েছি যে অ্যাভয়েড ওভার ইউজ অফ ডেটা অর ম্যাথ। ঠিক আছে, ভাইয়া কিন্তু একটু আগে এই কথাটা বললো যে আমাদের কাছে সবসময় ডেটা, ম্যাপ, এই জিনিসগুলো অনেকটা মানে গো টু পারপাস হয়ে যায়। ঠিক আছে, এখন মাথায় রাখতে হবে ডেটা কিংবা ম্যাপ এটা কিন্তু আমাদের অ্যান্সারের একটা এমবেলিশমেন্ট, বা অ্যান্সার গুলোকে সুন্দর করে। এগুলো কিন্তু নট দ্য অ্যান্সার ইটসেলফ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কখনোই ডেটা বা ম্যাপ কিন্তু আমাদের অ্যান্সার না। আমি এরকম অনেক জায়গাতে দেখেছি যে বে অফ বেঙ্গল নিয়ে পাঁচ 5 মার্কের একটা প্রশ্ন এসেছে, হ্যাঁ, টিকা টিকা এসেছে। টিকা হ্যাঁ, যেগুলো। টিকা এসেছে। এখন বে অফ বেঙ্গলের 5 মার্কের টিকায় আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। সেটার বে অফ বেঙ্গলের এখানে কি কি পাওয়া যায়, কি কি রিসোর্সেস আছে, আমরা সামনে কি করতে পারি, অনেক কিছুই লিখতে পারেন। কিন্তু বে অফ বেঙ্গলের ম্যাপ এখানে দেয়াটা কি আসলে খুব বেশি রেলেভেন্ট? আমার কাছে মনে হয় না। যদি আপনার কাছে অনেক সময় থাকে, আপনি বে অফ বেঙ্গলের একটা ম্যাপ আঁকতে পারেন অবশ্যই। কিন্তু দেখা যায় কি আমাদের টাইম কনস্ট্রেন্টটা অনেক বেশি থাকে, সবসময় হয়তো ম্যাপ দেওয়া সম্ভব হয় না। কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে, সেখানে ম্যাপ কিন্তু খুবই রেলেভেন্ট। যে দুইটা অঞ্চলের মধ্যে কোন জায়গাটা আসলে কন্টেনশিয়াস, কোন জায়গা নিয়ে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সেখানে কিন্তু ম্যাপ অবশ্যই রেলেভেন্ট। সো এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে কোথায় একটা ম্যাপ কিংবা একটা ডেটা ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট। ডেটার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যে ডেটা কি করে, আমি যে কথাটা বলছি সেই কথাটাকে সে সাপোর্ট করে। ডেটাটা কিন্তু অ্যান্সার না। আমি যদি বলি বাংলাদেশের অনেক ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, এই কথাটাকে আমার সাপোর্ট করার জন্য আমি ডেটা দিতে পারি যে আমার লাস্ট 5 বছরের জিডিপি কেমন ছিল। কিংবা আমি যদি বলি দেশের পভার্টি অনেক কমে আসছে, ড্রাস্টিক্যালি কমে আসছে, তখন আমি একটা ডেটা ইউজ করতে পারি যে পভার্টি কতটুকু কমে আসছে। কিন্তু খাপছাড়া ভাবে আমি কিছু ডেটা দিয়ে দিলাম, সেটা কিন্তু আমার অ্যান্সারকে কখনো খুব একটা আম, ভালো করতে পারে না। আমাদের খাতা যারা দেখেন তারা কিন্তু অনেক বিজ্ঞ মানুষজন থাকেন, ইউনিভার্সিটির প্রফেসর থাকেন, বেশ কিছু ক্যাডার সার্ভিসে কাজ করা অনেক সিনিয়র অফিসিয়ালস থাকেন। তারা কিন্তু খাতার মধ্যে প্রপার জিনিসটা চায়। ঠিক আছে, আর লাস্ট অফ অল যেটা আরেকটা বলতে চাই যে আমার এখানে পয়েন্ট দেখতে পারবেন যে এনশিওর রিডেবিলিটি। রিডেবিলিটির ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আপনি অনেক কিছু জানেন, এখন যিনি খাতাটা দেখছেন তাকে কিন্তু সেই খাতাটা দেখে আপনি কি জানেন সেটা বুঝতে হবে, তাই না? তার জন্য আপনার হ্যান্ডরাইটিং যে খুব সুন্দর হতে হবে তা কিন্তু না। হ্যান্ডরাইটিং আমার নিজেরও কখনো খুব ভালো ছিল না, তবে আমি সবসময় চেষ্টা করতাম খাতাটাকে ক্লিন রাখার। আমার খাতা আমি সবসময় চেষ্টা করেছি যে কাটাকাটি যাতে না হয়, ওভার রাইটিং না হয়, এবং আমার প্রত্যেকটা অ্যান্সার যখন করি খুব ক্লিয়ার সেকশন দিয়ে ভাগ করা থাকে।
কিছু কিছু প্রশ্ন দেখবেন যে এরকম, যে সাপোজ পদ্মা সেতুর কথাতে যেরকম ছিলাম, সেখানে যদি বলি যে পদ্মা সেতুর ইকোনমিক বেনিফিট গুলো কি কি, এবং ভবিষ্যতে পদ্মা সেতু থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য আমরা আর কি করতে পারি, সেই ধরনের আনসারে কিন্তু আপনার কিছু ক্লিয়ার পয়েন্টস থাকতে পারে। যে ইকোনমিক বেনিফিটস একটা পয়েন্ট থাকবে, সেটার আন্ডারে আপনি বেনিফিট গুলো দিলেন। ওয়ে ফরওয়ার্ড, এটার আন্ডারে আপনি দিলেন যে সামনে কি কি করা যেতে পারে। রেকমেন্ডেশন, সেটার আন্ডারে দিলেন কি কি আপনি রেকমেন্ড করছেন। তো এরকম যদি ক্লিয়ার সেকশন থাকে, একটা টিচারের কিন্তু খাতাটা পড়তেও সুবিধা হয়, এবং খাতা যদি ক্লিন থাকে, হুম। এমনিতেও হচ্ছে টিচার আপনাকে বেশি মার্ক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভাই, আমার আসলে এতটুকুই বলার ছিল রিটার্নের স্ট্র্যাটেজি নিয়ে। আপনি যদি ভাই কিছু অ্যাড করতে হ্যাঁ, চান। একদম ঠিক। আসলেই যে আমি শেষ কথা ধরেই বলি, আবির ভাই যেটা বলছিলেন যে খাতার প্রেজেন্টেশনটা নিয়ে ক্লিয়ার বা একদম স্পেসিফিক রাখা, এটার ক্ষেত্রে আমি তারও একটু আগে যাই। উনি বলেছিলেন যে টু দা পয়েন্ট লেখা, টু দা পয়েন্ট লেখা কেন এতটা জরুরি, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেহেতু এটা এক্সপিরিয়েন্স শেয়ারিং ইয়া সেশন, আমি ওখান থেকে বলতে পারি যে আমি আমার আমার সঙ্গে যারা রিটেন দিয়েছিলেন অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে তারা খুবই ভালো জানেন, শুধুমাত্র টু দা পয়েন্ট লিখতে না পেরে তারা দেখা যায় যে ভালো মার্কস ক্যারি করতে পারেন না, সেকেন্ডলি তাদের টাইম ম্যানেজমেন্ট করতে অনেক প্রবলেম হয়। আমি যদি এটা একটা এক্সাম্পল বলি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি বলি আমরা 43rd বা 44 যেটা লিখিত রেজাল্ট দিল কোনো একটা পরীক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে পর্যায়গুলো এগুলো নিয়ে 20 মার্কের কোশ্চেন এসেছে। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা এমন কোনো মানে আসলে পার্টিসিপেন্ট নাই যে জানি না, কারণ আমরা শুরু থেকেই তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে আমাদের খুব ভালো একটা নলেজ থাকে, আমরা আহ, সবাই পড়াশোনা করি এই বিষয়ে। তো এইখানে প্রেজেন্টেশন বা টু দা পয়েন্ট লেখার যেটা বিষয়, আমি অনেককে দেখেছি বা বলতে শুনেছি যে তারা যখন লেখা শুরু করেছেন প্রথম দিকে, আমরা স্বাধীনতা সংগ্রামের যে পর্যায়গুলো এগুলো যদি আমরা আমাদের স্বাধীনতা স্তম্ভ যেটা, সেখানেও যদি চিন্তা করি স্মৃতিসৌধ, যে আমাদের 7টা বড় টপ পর্যায় রয়েছে, এই 7টা বড় পর্যায়কে যদি আমরা ফোকাস করতে পারি, সাপোজ 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্টের নির্বাচন, 66-র 6 দফা আন্দোলন, এরপর 69-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, এই যে টপিক গুলো, এগুলো যদি আমরা আমাদের সাপোজ 20 মার্কের কোশ্চেন এসেছে, এটাতে আমি সময় পাবো 24 মিনিট। তো আমি শুরুতেই ভাষা আন্দোলন লিখতে গিয়ে যদি 10 মিনিট লাগাই ফেলি, অনেকের ক্ষেত্রে এটা হয় যে ভাষা আন্দোলন সে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় একদম ইন ডিটেলস লিখতে গিয়ে এখানেই 8-10 মিনিট মানে শেষ করে ফেলেছেন। পরের দিকে দেখা যায় যে উনি যখন 66 6 দফা বা 69-এর গণ অভ্যুত্থান লেখেন, সেখানে শুধু লিখে ফেলেন যে 69 সালে ছাত্র সমাজের ব্যাপক আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান হয়। 70-এর নির্বাচনে গিয়ে সে লিখেছেন যে এখানে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে এবং সরকার গঠনের চেষ্টা করে। ব্যাপার ওইটা না, ব্যাপার হচ্ছে আপনি শুরুতে যে ভাষা আন্দোলন নিয়ে অনেক বেশি লিখলেন, এটা না লিখে আপনি 7টা সেগমেন্টকেই টাইম বরাদ্দ করে দেন যে আমি ভাষা আন্দোলন নিয়ে 2 থেকে 2.5 মিনিট লিখবো, 54-র যুক্তফ্রন্ট ইলেকশন নিয়ে 2-2.5 মিনিট লিখবো। তো এই যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা এবং টু দা পয়েন্ট লেখার ব্যাপারটা, এইটা মিস করার কারণে অনেকেই দেখা যায় যে শেষের দিকে 15-20 মার্ক, অনেকে আছে 30 মার্ক 40 মার্কের কোশ্চেন আনসার করতে পারেন না। তো এইটা এইটা হয়ে গেলে কিন্তু আপনার একদম এটা অনেক বড় একটা মানে এটা একটা ব্লান্ডার রিটেন পরীক্ষার ক্ষেত্রে। আপনি যদি আনসারই করতে না পারেন 20-30 মার্ক, এখান থেকে আপনার আউটপুট জিরো এবং এটা আপনাকে একদম অনেক পিছায় দিবে আর কি। আরেকটা বিষয় টু দা পয়েন্ট লেখার, সেটা হচ্ছে আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, সাপোজ আপনার কোশ্চেন বোঝার ক্ষেত্রে এটা একদম পরীক্ষার শুরুতে বা কোনো কোশ্চেন লেখার শুরুতে আমি যদি কোশ্চেন বোঝার ব্যাপারটা বলি, যে আপনাকে 2-3 বার পরে আগে কোশ্চেনটা বুঝতে হবে যে আসলে কি চেয়েছে। যেমন 41st বিসিএস একটা কোশ্চেন এসেছিল আবির ভাই এরকম যে বাংলাদেশ বিষয়বলিতে, যে 7ই মার্চের ভাষণের গুরুত্বটা কি। হ্যাঁ, এখানে আমি অনেককেই শুনেছি যে আমি আমি লিখেছি, গুরুত্বটাই লিখেছি যে 7ই মার্চের ভাষণটা আমাদের অঘোষিত স্বাধীনতার ডাক ছিল, এবং এর পরবর্তীতেই আমাদের স্বাধীনতা আন্দোলনটা বা মুক্তিযুদ্ধটা আরো ত্বরান্বিত হয়।
এবং আমরা একটা সশস্ত্র আন্দোলনের দিকে যাই, এবং আমরা আপামর বাঙালি যারা, তারা একটা মেসেজ পেয়েছিলাম যে আমাদের আসলে স্বাধীনতার আহ, যুদ্ধের সময় হয়ে এসেছে, এবং আমাদের ওইভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। এটা ছিল আমার অপিনিয়ন, যে এটা ছিল হচ্ছে গুরুত্ব। কিন্তু অনেককেই আমি লিখতে দেখেছি বা শুনেছি যে তারা লিখেছে যে 7ই মার্চের ভাষণ 1971 সালের 7ই মার্চে দেওয়া হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। এটা 18 মিনিটের একটা অ্যাপ্রক্সিমেট 18 মিনিটের একটা ভাষণ ছিল। এই ভাষণে মানে মানে ওভারঅল উনি যেটা 7ই মার্চের ভাষণ কি এটাই লিখেছেন, দেখা গেল 1 পেজ। আর শেষে গিয়ে বলেছেন যে বাঙালির স্বাধীনতা সংগ্রামের জন্য 7ই মার্চের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অ্যান্সার কিন্তু এই শেষের লাইনটা, যে এটা আসলে কেন গুরুত্বপূর্ণ বা কেন, মানে এই জন্য আমি বললাম যে টু দা পয়েন্ট লেখাটা এত বেশি জরুরি কেন। কারণ আপনি যদি কোশ্চেন না বুঝে জাস্ট ওভারভিউ দেখেই আপনি আনসার করা শুরু করেন, তাহলে দেখবেন যে আপনি টু দা পয়েন্ট লিখতে পারছেন না। এটা একটা ব্যাপার গেল। আর একটা আমি বলি খাতার সৌন্দর্যের ব্যাপার, প্রেজেন্টেশনের ব্যাপার। এটা আমি খুব স্ট্রিক্টলি ফলো করতাম। এটা নিয়ে অনেকেই আমাকে অনেক ধরনের মানে আমি যখন প্রিপারেশন নেই টিটকারির সম্মুখীনও হইতে হয়েছিল। এটা আমি একটু যদি বলি যে খাতার প্রেজেন্টেশনটা আসলে কেমন হবে। খাতার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি যেগুলো ফলো করেছিলাম, এগুলো কিন্তু একদিনে হয়নি। আমি দীর্ঘদিন কোনো মডেল টেস্ট বা নিজে নিজে অনেক কোশ্চেন অ্যান্সার যখন লিখেছি টাইম ম্যানেজমেন্ট করে, তখন যেটা দেখতাম যে আবির ভাই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন যে পয়েন্ট পয়েন্ট দিয়ে লেখা। বা আমরা ছোটবেলা থেকে বা যে কোনো যখন পাঠ্যসূচির যে কোনো বিষয় পড়ি, দেখবো যে আমরা কোনো একটা বিষয় পয়েন্ট আউট করে লেখা থাকে, ভূমিকা বা ওই প্রবলেম বা ওই প্রশ্নের যে সামগ্রিক প্রেক্ষাপট, এবং সেগুলো সলিউশনের জন্য যদি কোনো রিকমেন্ডেশনস থাকে, শেষে গিয়ে কনক্লুশন বা উপসংহার। এই বিষয়ে পয়েন্ট আউট লিখলে আপনার মানে একদম ঢালাও ভাবে লেখাচ্ছে, এই পয়েন্ট আউট করে লিখলে আপনার যিনি খাতা কাটছেন তার কাছে সহজেই চোখে পড়ে, এবং এবং উনি সহজেই বিষয়গুলো সম্পর্কে ধারণা পান, এবং আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। এটা একটা ব্যাপার। আর বাহ্যিক কিছু ব্যাপার আছে আমি শেয়ার করি। আমি যেগুলো করেছিলাম সেটা হচ্ছে আপনি নীল কালি ব্যবহার করতে পারেন। অনেকেই এটা না করে, কিন্তু আমি আমি এটার একটা ইফেক্টিভ রেজাল্ট পেয়েছি, যে নীল কালি একটা খুবই ভালো একটা চোখে পড়ার, টিচারের চোখে পড়ানোর জন্য একটা খুব ভালো একটা অনুষঙ্গ। আপনি যদি আপনি যে আমরা যখন লিখি যে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার এইটুকু যদি নীল কালি দিয়ে লেখেন, বা শুধু 1-এর ক এইটুকু নীল কালি দিয়ে লিখলেন এবং পয়েন্টগুলো নীল কালি দিয়ে লিখলেন, পাশাপাশি আরো বেশ কিছু ম্যাটেরিয়ালস আমরা অ্যাড করি, যেমন ন্যূনতম তো কিছু ডাটা বা ইনফরমেশন আমরা অ্যাড করি, সেগুলো যদি আপনি নীল কালি দিয়ে একটু হাইলাইট করেন, অথবা আপনি কোনো উক্তি দিয়েছেন, উক্তি অনেক বড় একটা ফ্যাক্টর কোনো একটা কোশ্চেনের, মানে একদম গ্রহণযোগ্য করতে, আরো বেশি গ্রহণযোগ্য করতে আমরা অনেক বিখ্যাত ব্যক্তির উক্তি ব্যবহার করি। বিশেষ করে বাংলা বাংলা পরীক্ষার সময় আমরা সাহিত্যের পাঠ যখন লিখি, তখন যেমন আমি যদি বলি যে বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলা হয়, তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার একটা মানে উক্তি আছে যে উনি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি হিসেবে বলেছেন। এই যে এই ধরনের কি পয়েন্ট গুলো বা যেগুলো দিয়ে আমরা আমরা আমাদের অ্যান্সারকে আরো বেশি সুন্দর করতে পারি, এইগুলো যদি একটু নীল কালি ব্যবহার করেন, এবং আপনি পরীক্ষার হলে এই কালো কালি এবং নীল কালির ব্যবহারটা মানে ফ্রিকোয়েন্টলি করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার খাতার প্রেজেন্টেশন বা দেখতে আরো বেশি হবে। এবং অবশ্যই খাতা তো কোনো ধরনের কাটাকাটি বর্জিত হতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এটা তো একদম প্রধান একটা সত্য। এর মানে এই না যে আপনাকে নীল কালি সবসময় ব্যবহার করতে হবে এইরকম না, অনেকেই আছেন যারা কালো কালি ব্যতীত অন্য কোনো কলমই ব্যবহার করেন না। আমি বলছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে নীল কালির ব্যবহার অন্যতম একটা ভালো অনুষঙ্গ হতে পারে আপনার খাতার প্রেজেন্টেশন ইয়ে করতে। আমি এখানে আরেকটু বলি, এটা আসলে নিজের ঢোল পিটানো হয়ে যায় কিনা জানি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি তো 3টা রিটেনে অ্যাপিয়ার করলাম, 41, 43, এরপর হচ্ছে 44। তো 44 যখন আমি দেই, আমি তখন একটা জবে ছিলাম, মানে এখন যে জবে আছি, এটার জন্য কিন্তু খুব একটা প্রিপারেশন আমি নিতে পারিনি। আহ, সাধারণত যেটা হয় যে কোনো একটা জবে থাকলে প্রিপারেশন তেমন একটা নেওয়া যায় না। তো 41 এবং 43-এর যে প্রিপারেশন ছিল আমার, সেই প্রিপারেশনটাই আমি 43-এ কাজে কাজে লাগিয়েছি।
এখানে শুধুমাত্র এই যে স্ট্র্যাটেজি গুলো লেখা যায় কিভাবে, এবং একটা কোশ্চেন অ্যান্সার কত চমৎকার ভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই বিষয়গুলো খেয়াল করে আমি পরীক্ষা দিয়েছি। এবং এটা মজার ব্যাপার যে আমার তো টেকনিক্যাল আছে কেমিস্ট্রি, আমার যেহেতু গ্রাজুয়েশনের সাবজেক্ট কেমিস্ট্রি, এখানে কিন্তু আমি কেমিস্ট্রি ছাড়াই বোথ ক্যাডারে পাশ করেছি। তো আমার কাছে এখনো অবাক, আমি যেদিন রেজাল্ট দিল সেদিন থেকে খুব অবাক লাগছে যে মানে খারাপ না, ভালোই মার্কস পেয়েছি সম্ভবত। কারণ টোটাল 900 মার্কের, টেকনিক্যালের 900 মার্কের 200 মার্ক আমি কেমিস্ট্রি সাদা খাতা জমা দিয়েছিলাম, জাস্ট অ্যাপিয়ার করেছিলাম। তো তারপরে আমি টেকনিক্যালে পাশ করেছি, তার মানে আমার ওইদিকে 700 মার্কের মধ্যে 450 মার্ক রয়েছে। এবং এইদিকে যদি বাংলা সেকেন্ড পার্ট এবং সায়েন্স অ্যাড করি, তো ভালো একটা মার্ক আমার, আশা করি জেনারেল ক্যাডার পাওয়ার মতো একটা ভালো মার্ক ছিল। তো আমি এটা আসলে নিজের ঢোল পিটানোর জন্য বললাম না, আমি এটার মাধ্যমে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমি ওই সময়টাতে কোনো ধরনের পড়াশোনার মধ্যেই ছিলাম না। তো এই মেসেজটা হচ্ছে, আপনি প্রিপারেশন যেটা নিবেন, রিটেন প্রিপারেশন, এটা যদি আপনি ফার্স্ট টাইমই খুবই ভালোভাবে প্রিপারেশন নেন, আপনার পরবর্তীতে গিয়ে অন্য কোনো রিটেন দিতে আর কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ আপনার এখানে দরকার হচ্ছে স্ট্র্যাটেজিটা। আপনি যদি এই যেমন যারা 46 এ রিটেনে অংশগ্রহণ করবেন, ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা প্রথম রিটেন হবে যারা এখানে আমাদের শুনছেন মনে হয়। তো আপনার 46 রিটেন প্রিপারেশনটাই যদি একদম একদম ইনক্লুসিভলি নেন, আমার মনে হয় আপনি এর পরবর্তীতে 47 বা 48 বিসিএস এ এতটা আপনাকে পড়তেও হবে না, এতটা সময়ও দিতে হবে না। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট, আপনি যদি এফোর্ট দেন, খুব ভালোভাবে 6 মাসই এফোর্ট দেন, এটার ফলাফল আপনি আরো পাবেন। আর আপনি যদি খুব খাপছাড়া ভাবে ঢিলেমি করে আপনি যদি প্রিপারেশন নেন, দেখবেন যে আপনার 2 বছরেও রিটেন প্রিপারেশন শেষ হচ্ছে না। তখন আপনার কাছে এটা সত্যি সত্যি একটা মহাসাগরই মনে হবে, সাগরই মনে হবে যে এটা আসলে কি। তো এই জন্য আপনি খুবই ইনক্লুসিভলি, খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে আপনার শুরু থেকেই প্রিপারেশনটা নেওয়া বেটার আমার মনে হয়। আবির ভাই, আপনি যদি একটু কিছু বলেন আরো। এই তো ভাই, আপনি সব তো মোটামুটি কভার করে দিয়েছেন। আমি আপনার কথার সাথে একটা জিনিস আমার জাস্ট মাথায় আসলো যে আম, খাতার প্রেজেন্টেশন নিয়ে এবং হচ্ছে যে উক্তি দেওয়া নিয়ে। সো আমি পার্সোনালি উক্তি একটু কম ব্যবহার করতাম, কারণ আমার আবার মেমোরি একটু খারাপ, মাথায় থাকতো না অনেক ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু কনস্টিটিউশন নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমাদের প্রায় কিছু ব্যাপার স্যাপার চলে আসে, কনস্টিটিউশনকে আমাদেরকে রেফার করা লাগে মাঝে মধ্যে, তাই না? বাট এই রেফারেন্সটা কতটুকু করব, এটা হয়তো অনেক সময় আমরা একটু ওভারডু করে ফেলি আমার কাছে মনে হয়। যেরকম আমাদের ভাই 43-এ আপনার মনে আছে হয়তো একটা প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের ফরেন পলিসি, বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে লিখতে বলেছিল আন্তর্জাতিক, 15 মার্কস। এখন আমরা যারা প্রিপারেশন নিই মোটামুটি সবার কিন্তু 25 নম্বর আর্টিকেলটা আর্টিকেল মুখস্থ আছে। 25, হ্যাঁ। এখন আমরা যদি 25 নম্বর আর্টিকেলটা এখন খাতায় লেখার চেষ্টা করেন আপনি, দেখবেন যে 1.5 পৃষ্ঠা চলে যাচ্ছে, হ্যাঁ, তাই না? অনেক বড় একটা আর্টিকেল। হ্যাঁ, অনেক বড় একটা অনেকগুলো পয়েন্ট দেওয়া। এখন এক্ষেত্রে কি আমরা এই পুরো জিনিসটাই লিখবো, এই পুরো আর্টিকেলটাই কি লিখবো ফরেন পলিসির কথা যেহেতু আসলো, নাকি আর একটু নিজের মতন করে ওখান থেকে পয়েন্ট নিয়ে লিখবো? এই বিবেচনাটা আমাদের মনে হয় নিজেদের থেকে আসার কথা, মার্কস দেখে, হ্যাঁ, রিজনেবিলিটি দেখে, সবকিছু দেখে আর কি। আমি কিন্তু সেখানে 25 নম্বর আর্টিকেলকে রেফার করেছি, বাট 25 নম্বর আর্টিকেলটা কিন্তু আমি পুরোটা কখনো লিখি। সেখান থেকে পয়েন্টস নিয়েছি যে বাংলাদেশ ডিসআর্মামেন্টের পক্ষে, যারা দলিত জনগণ তাদের পক্ষে, যারা অপ্রেসড তাদের পক্ষে, এই পয়েন্ট গুলো আমি নিয়েছি, আমি কিন্তু পুরো জিনিসটা কখনো লিখিনি। সো অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু পারলেও, অনেক কিছু জানা থাকলেও, ইটস আমরা ভেরি হার্ড লিখতে পারি। টু মানে প্রিভেন্ট আস ফ্রম শোয়িং অফ, বাট স্টিল এটা হচ্ছে একটু কষ্ট করে আটকায় রাখতে হবে। আমি হ্যাঁ, পারি বাট আমি লিখবো না, আমি জানি বাট আমি লিখবো না, কারণ আমার কিন্তু একটা টাইমের কনস্ট্রেইন্ট আছে, তাই না? সো ভাই, এই ডেফিনেটলি, জিনিসটা মনে হয় আপনারাও ফেস করার কথা, যে অনেক ডেফিনেটলি। ক্ষেত্রে এই যে কনস্টিটিউশন রেফার করার ব্যাপারে অনেকে প্রশ্ন করে যে ভাই কনস্টিটিউশন কি হুবহু লিখতে হবে, পুরোটাই কি মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিলতে হবে? তো তাদের জন্য আমি বলবো যে কনস্টিটিউশন ইজ নট নেসেসারি যে আপনি হুবহু লেখেন, বিকজ দ্য কনস্টিটিউশন ইজ অলরেডি দেয়ার। আপনার জাস্ট দেখাতে হবে যে ওখানে কি লেখা আছে, ওটার মেইন পয়েন্ট আপনি জানেন না, নিজের ভাষায় লেখেন, কখনো কিন্তু এটা খুব একটা অসুবিধা করার কথা না। জি। এই তো ভাই, আর এটা যদি আমাদের, শুধুমাত্র, হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটু অ্যাড করি। এটা শুধুমাত্র কনস্টিটিউশনের জন্যই না, আমরা বেশ কিছু আইনও জানি যে আইনগুলো আমাদের মাঝে মাঝে দিতে হয়। সেইগুলো শুধুমাত্র শিরোনাম দিলেই হয়, যেমন যৌতুক নিরোধ আইন। হ্যাঁ, এই ধরনের কিছু আছে, মানি লন্ডারিং আইন। আমি কিন্তু, আমার কিন্তু এটা জানা
মানে এতটা ইজি না যে মানি লন্ডারিং আইনে কি আছে। ঠিকই আছে। আমি যদি জাস্ট আমাদের যেমন হুন্ডি ব্যবসা বা ইকোনমিক পার্সপেক্টিভে কোনো অ্যান্সার করতে যাই, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো আসে। তখন জাস্ট আমি বললাম যে মানি লন্ডারিং আইনের মাধ্যমে আমাদের এই যে অর্থ পাচার রোধে সরকার গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখছে। তো এখানে কিন্তু আমার ওই ডিটেলস জানতে হচ্ছে না। এই বিষয়গুলো আর কি শুরু থেকে আমার মনে হয়, যেহেতু আমি বলেছিলাম শুরুর দিকে যে আপনি যদি লেখার প্র্যাকটিস করেন তখন এই বিষয়গুলো আস্তে আস্তে উঠে আসবে, এবং আপনার লেখাটা একটা এমন একটা ধাঁচে চলে যাবে যে যে কারো দেখলেই, আপনি নিজেও যখন পড়বেন তখনই দেখবেন যে আপনার কাছে খুব ভালো লাগছে। এই ছিল সব মিলে ব্যাপার। আর আরো কিছু ব্যাপার আমি একটু চ্যাট বক্সের বা কোশ্চেন অ্যান্সারের কিছু ব্যাপার নেই, আমাদের এখানে অনেকেই চ্যাট বক্সে জানতে চেয়েছেন যে আবির ভাইয়ের পুরো স্লাইডটা যদি একটা গ্লান্স আমরা দেখতে পারি, এটা কুইক গ্লিমসে, যে আচ্ছা, ওকে ভাই, আমি স্লাইড পুরোটা হয়তো শেয়ার করে দিব সবার সাথে। আর সব পুরোটা এখন ডিসকাস করার হয়তো সময় হবে না, আমি জাস্ট আজকের সাথে রেলেভেন্ট এমন কিছু জিনিস আজকে তাহলে একটু অ্যাড দেখিয়ে দিই। আচ্ছা, আচ্ছা ভাই, সো আমি হচ্ছে রেজাল্টের পর থেকে মোটামুটি সবার থেকে অনেক প্রশ্ন পাই যে কি কি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে কোন কোন স্বাভাবিক। বই হ্যাঁ, পড়লাম। হ্যাঁ, এটা তো সবসময় ভাই আপনারও হ্যাঁ। একটা মনে হয় পেয়েছেন সবসময়, যে কি কি পড়েছি, কোথা থেকে পড়েছি, সেই জিনিসগুলো অনেকেরই অনেক প্রশ্ন থাকে। এখন আমি সেটাই একটু জাস্ট শর্টে নিয়ে আসার চেষ্টা করেছি, যেহেতু সবার প্রশ্ন থাকে, যদি একটু বলে দেওয়া যায়। জি, শিওর। আমি প্রিলিমিনারির দিকে আর গেলাম না, আমি জাস্ট রিটেন থেকে শুরু করি, যেহেতু আজকের প্রোগ্রামটা রিটেনের জন্যই এবং আমাদের হাতে সময় কম, একটু পরে ইফতারের সময় হয়তো হয়ে যাবে। তো আমি রিটেন থেকে যদি বলি, যে আমি কিন্তু রিটেনের জন্য আলাদা করে কোনো বই পড়িনি, বাজারে যেসব গাইড বই আছে সেগুলো কিন্তু আমি পড়িনি। এবং আগেও বলেছি যে আমি রিটেনের জন্য সময় পেয়েছিলাম কম, 1 থেকে 1.5 মাসের মতন আমি একটা সময় পেয়েছিলাম। এর মধ্যে আমি প্রিপারেশনটা নিই। আমার সেই 1 থেকে 1.5 মাসের রুটিনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, আমি পরে যদি কেউ দেখতে যায় দেখাতে পারি। সো আমি এই টাইমটায় যেটা করতাম, যে এনসিটিভির বইগুলো পড়তাম, যে ম্যাথসের এবং সায়েন্সের এনসিটিভি বই থেকে কিন্তু ডিরেক্টলি প্রশ্ন চলে আসে, তাই না? তো আমি এই দুইটা বই পড়ার চেষ্টা করেছি, বাংলা গ্রামারটা পড়ার চেষ্টা করেছি। আর এছাড়া হচ্ছে নিউজ পেপারটা আমি রেগুলারলি পড়তাম। আমি যখন পড়ালেখা প্রিপারেশন নিচ্ছিও না তখনও চেষ্টা করতাম যে নিউজ পেপারটা রেগুলারলি পড়ার। কারণ আমরা যারা বিসিএস এর প্রিপারেশন নিই এবং যারা সফল হয়েছে সবাই বলতে পারবে, মানে এক কথায় হ্যাঁ, বলবে যে নিউজ পেপারের ইম্পর্টেন্সটা কত। আর অফকোর্স কনস্টিটিউশন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সুপ্রিম ল। এটা নিয়ে ভালো একটা আইডিয়া থাকা শুধু বিসিএস পরীক্ষার্থীদের জন্যই না, সকল নাগরিকের জন্য একটা দায়িত্ব। সকল। জি। তো সকল নাগরিকের দায়িত্ব। So আমি মনে করি কনস্টিটিউশনটা একদম A to Z যতটুকু পারেন আইডিয়া নিয়ে রাখবেন, কোথায় কি আছে, আপনার নিজের রাইট গুলো কি সেটা নিয়ে তো অ্যাটলিস্ট জানতে হবে। সো সেটা জানার জন্য হলো কনস্টিটিউশনটা ভালোভাবে পড়ে। আচ্ছা, আর আমি সবচেয়ে বেশি আম, যেখান থেকে হেল্প পেয়েছি সেটা হচ্ছে গভর্নমেন্টের কিছু প্ল্যান ডকুমেন্টস, গভর্নমেন্টের প্ল্যান ডকুমেন্টস এবং অনলাইন কিছু রিসোর্সেস, এই জায়গা থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি। তো সেগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে যদি দেখাই আপনাদেরকে, যে গভর্নমেন্টের প্ল্যান ডকুমেন্টস গুলো কি। গভর্নমেন্ট যে প্ল্যান গুলো করে সেটাকে আমরা রাফলি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান, যেটা আমাদের ন্যাশনাল বাজেটে 1 বছরের একটা প্ল্যান দেওয়া হয়। একটা মিডিয়াম টার্ম প্ল্যান আমরা পাই, যেখানে হচ্ছে সরকারের একটা 5 বছরের 5 ইয়ার প্ল্যান থাকে, বর্তমানে 5 ইয়ার প্ল্যান চলছে। আর এবং একটা লং টার্ম প্ল্যান। তো লং টার্ম প্ল্যান আমাদের কি আছে, পার্সপেক্টিভ প্ল্যান 2041 যেটা আছে, যেখানে আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে একজন ডেভেলপ কান্ট্রির দিকে ধাবমান হচ্ছি, সেটা নিয়ে একটা প্ল্যান। আর এছাড়া আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট প্ল্যান 2100, তাই না? আচ্ছা, সো এই যে 3টা 4টা প্ল্যানের কথা বললাম, এই 4টা প্ল্যান কি আমাদের A to Z পড়া সম্ভব? এই প্ল্যান ডকুমেন্ট গুলো তো অনেক বড়, এগুলো কি আসলে পড়া সম্ভব? আচ্ছা, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি যদি বের হয়ে আসি এখান থেকে, এই প্রত্যেকটা প্ল্যান ডকুমেন্টস এর এক্সিকিউটিভ সামারি আমি একটু যদি দেখাই আপনাদেরকে। জি, অবশ্যই। প্ল্যান ডকুমেন্টস এর যে এক্সিকিউটিভ সামারি থাকে সেখানে কিন্তু পুরো প্ল্যানটা জানিয়ে দেওয়া হয়, যে গভর্নমেন্ট কি করতে যাচ্ছে নেক্সট 5 বছরে বা নেক্সট 20 বছরে কি করতে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা পড়লে কিন্তু মোটামুটি একটা সম্যক ধারণা হয়ে যায় যে আমাদের গভর্নমেন্ট এখন কি চাচ্ছে, আমাদের দেশের প্রায়োরিটি গুলো কি, এবং আমরা কোন কোন সূচকে কেমন করছি। ঠিক আছে, তো আমি এটা গভর্নমেন্টের 5 ইয়ার প্ল্যানটা ওপেন করেছি, এটা প্রায় 800 পেজের একটা প্ল্যান। আমি কখনোই সেটার 800 পৃষ্ঠা অবশ্যই পড়তাম না, আমি চলে যেতাম ডিরেক্টলি এটার এক্সিকিউটিভ সামারি। একটু আমি স্ক্রল করে যাই।
এই যে এক্সিকিউটিভ সামারি, আপনি যে কোনো প্ল্যান ডকুমেন্টস এর যদি এক্সিকিউটিভ সামারিতে যান, দেখবেন যে সেটা 10 থেকে 12 পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে একটা সামারাইজ করে দেওয়া আছে। তো এই প্ল্যান ডকুমেন্টস গুলো কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটে অ্যাভেলেবল। আপনি সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে এই 10 থেকে 15 পৃষ্ঠা পড়ে নেবেন। দেখবেন যে আপনার প্রিপারেশনের 50%, অ্যাটলিস্ট বাংলাদেশ বিষয় বলি 50% আপনার কিন্তু হয়ে যায়। গভর্নমেন্ট কি করেছে, কি করতে চাচ্ছে, এভরিথিং কিন্তু এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে। সো এই গভর্নমেন্ট প্ল্যান ডকুমেন্টস গুলো আপনারা মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর যে ইয়ে আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এক্সিকিউটিভ সামারি কিংবা এটার যে ইন্ট্রোডাকশন আছে সেখান থেকে একটু পড়ে নেবেন। দেখবেন যে প্রচুর সাহায্য পাচ্ছেন। এবং আমাদের যে 43rd রিটেন পরীক্ষা হয় সেখানে ডিরেক্টলি কিন্তু প্রশ্ন এসেছিল যে পার্সপেক্টিভ প্ল্যান 2041 এর জন্য গভর্নমেন্ট কি কি উদ্যোগ নিয়েছে। এটা কিন্তু ডিরেক্টলি এই ডিরেক্ট পার্সপেক্টিভ কোশ্চেন প্ল্যানের ছিল। এক্সিকিউটিভ সামারি থেকে আসে। তাই না ভাইয়া? আমরা জি, কিন্তু এটা পেয়েছিলাম। একদম ডিরেক্ট কোশ্চেনই ছিল। একদম ডিরেক্ট প্রশ্ন ছিল। বা এই প্রশ্নটাও কিন্তু ছিল যে গভর্নমেন্ট আমাদের 8 5 ইয়ার প্ল্যানের জন্য জি, কি কি স্টেপস নিচ্ছে, এই ধরনের মনে হয় একটা কিছু ছিল 5 মার্কে, আমার হ্যাঁ। যতদূর মনে আছে। টিকাতে সম্ভবত একটা ছিল যে টিকা বা কোথাও ছিল অষ্টম পঞ্চবার্ষিক অষ্টম পরিকল্পনা যেটা। পঞ্চবার্ষিক। তো এই জিনিসগুলো যদি একবার একটু দেখে নিতে পারেন, দেখবেন যে ওভারঅল আপনার কোন ডেটা মাথায় রাখতে হবে, কোন ডেটা গুলো ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের প্রায়োরিটি গুলো, এভরিথিং কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমার পুরো প্রিপারেশনে অনলাইন রিসোর্স অত্যন্ত সাহায্য করেছে। আমি কিন্তু বইটা একটু কম পড়তাম, আমি বেশি চেষ্টা করতাম অনলাইন রিসোর্স থেকে। ঠিক আছে। তো আমার এই স্লাইডের মধ্যে আমি বেশ কিছু ডকুমেন্টারি এবং হচ্ছে কিছু ইউটিউব ভিডিও সাজেস্ট করেছি যেগুলো আমি রেগুলারলি দেখতাম। তার মধ্যে একটা হচ্ছে দ্য কোল্ড ওয়ার, এটা একটা ডকুমেন্টারি যেখানে হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে 1991 সাল পর্যন্ত, মানে সোভিয়েত ইউনিয়নের ডিসলিউশনের আগ পর্যন্ত কি কি ঘটেছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর 26টা এপিসোডে খুব সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি ডিরেক্টলি আমাকে সেখানে নিয়ে যাবে প্লেলিস্টটাতে। লোড হতে হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, লোড হতে হতে আমি কথাটা বলে রাখি যে এই ডকুমেন্টারিটা কেন দেখা ইম্পর্টেন্ট বা এটা আমাকে কিভাবে সাহায্য করেছে। আপনারা যদি বিশ্বের বর্তমান যত সংঘাত রয়েছে, যা কিছু ঘটছে দেশে দেশে বিদেশে, যেখানে যা কিছু ঘটছে না কেন, প্রত্যেকটারই কিন্তু একটা না একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাই না? এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু সবই তৈরি হয়েছে এই পোস্ট ওয়ার্ল্ড ওয়ার যে কাহিনীটা, যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ারে যা যা ঘটেছে বিশ্বে, সেটার ব্যাকগ্রাউন্ডেই কিন্তু যা যা যখন ঘটছে তার ইতিহাস। আপনি যদি রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা চিন্তা করেন, সেই রাশিয়া ইউক্রেন ওয়ার কিন্তু এই কোল্ড ওয়ারেরই একটা সন্তান বলা যায়। এই কোল্ড ওয়ারের কারণেই যে রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের যে রিজলিউশনটা হতো, সেখান থেকে কিন্তু রাশিয়ার সাথে ইউক্রেনের দ্বন্দ্বটা তখন থেকে কিন্তু শুরু ক্রিমিয়া হয়। নিয়ে বা এই ধরনের দ্বন্দ্বগুলো নিয়ে, জি হ্যাঁ। অবশ্যই। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা ইন্টারেস্টের সাথেও দেখা হবে, একটু মজাও পেলেন, সবকিছু নিয়ে একটা আলাদা ইন্টারেস্ট গ্রো করবে। ওভারঅল সব দিক থেকে আমি মনে করি যে ভালো। তো আমি এই জিনিসগুলো দেখার চেষ্টা করতাম, আমার অবসর সময়ে ঘুমানোর আগে একটু দেখার চেষ্টা করতাম, খুব ভালো লাগে। তাছাড়া হচ্ছে দ্য 50 ইয়ার্স ওয়ার, এটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে একটা ডকুমেন্টারি, 6টা এপিসোডের। এটাও খুব সুন্দর একটা ডকুমেন্টারি, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে বর্তমান যে ইসরায়েল প্যালেস্টাইন সংকট চলছে তার একটা খুব সুন্দর একটা আপনাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু দেখবেন যে যে কোনো জিনিসটা লেখার সময় হাত থামানোটা খুব কষ্ট হয়ে যায়। অনেক কিছু আপনার মাথার মধ্যে থাকে। ঠিক আছে। আমাকে এগুলো খুব সাহায্য করেছে। এছাড়া অনেকে বলেছিলেন যে ইংলিশ নিয়ে অনেক ধরনের অনেকের ভীতি থাকে, ইংলিশে দুর্বল বোধ করেন, তাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে ইংলিশে এক্সপোজারটা বাড়াতে। এই ডকুমেন্টারি গুলো কিন্তু ইজ আ ভেরি গুড ওয়ে টু ইনক্রিজ ইউর এক্সপোজার ইংলিশের মধ্যে। তাই না? ডকুমেন্টারি গুলো খুব সুন্দর সফিস্টিকেটেড ইংলিশে কিন্তু সাজানো। এছাড়াও আমি খুব পছন্দ করতাম একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে কাউন্সিল অন ফরেন রিলেশনস। ইন্টারন্যাশনাল রিলেশনে যা যা ঘটছে ওয়ার্ল্ডে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বাইট সাইজড কিছু নিউজের মধ্যে এখানে সুন্দর করে সাজানো আছে। আমার কাছে খুব ভালো লাগতো, এটা আপনারা ফলো করতে পারেন। আর আল জাজিরার স্টার্ট হিয়ার নামক একটা সিরিজ আছে ইউটিউবে, যেখানে যে কোনো ধরনের ওয়ার্ল্ডে ইভেন্ট যেগুলো ঘটে সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা এক্সপ্লেইন করা সেখানে কিন্তু দেয়া থাকে, স্টার্ট হিয়ার ডকুমেন্ট। ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে বেশ কিছু প্রশ্ন আসে সায়েন্সে, সেটা নিয়ে আমার একটু উইকনেস ছিল। তো এই জন্য আমি ইউটিউবে একটা প্লেলিস্ট ফলো করতাম, সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি, কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, 25 মার্কের একটা কোশ্চেন আসে 25 মার্কের দেখে, প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা,
আর ইউটিউবে আমি কিছু চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করে রাখতাম, ওরা খুব ইন্টারেস্টিং ইন্টারন্যাশনাল ইভেন্টের কন্টেন্ট বানাতো, সেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগতো, 10-12 মিনিটের কিছু ছোট্ট মিনি ডকুমেন্টারি টাইপের। এই চ্যানেলগুলো যদি আপনারা ইউটিউবে ফলো করেন, আপনারা দেখবেন যে বিশ্বের প্রত্যেকটা হ্যাপেনিংস এবং তার পেছনের ইতিহাস কিংবা সামনে কি হতে যাচ্ছে সবকিছু খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা থাকে এই চ্যানেলগুলো। আপনারা চাইলে এই 5টা চ্যানেল আপনারা ফলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি আমি বাইরের বেশ কিছু বই পড়তাম। গাইড বই যেহেতু খুব একটা পড়া হয়নি, বাইরের বেশ কিছু বই পড়তাম জিও পলিটিক্স নিয়ে বা হচ্ছে কিছু উপন্যাস, এই জিনিসপত্রগুলো পড়ার চেষ্টা করতাম। তো তার মধ্যে আমার খুব পছন্দের দুটো বই ছিল হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি, টিম মার্শালের লেখা, আর হচ্ছে দ্য ব্লাড টেলিগ্রাম, গ্যারি ব্যাসের লেখা। ঠিক আছে। প্রিজনার্স অফ জিওগ্রাফির রেফারেন্সটা আপনারা মনে হয় ইতিমধ্যে অনেকজনের কাছে পেয়ে গিয়েছে, অনেকেই এই প্রিজনার্স অফ জিওগ্রাফি বইটার কথা বলেন। তো এই বইটা আসলে খুব সুন্দর করে লেখা। এই বইটা যে মানুষটাই পড়বে তার হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে এবং হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স এ কাজ করার নিয়ে একটা ইন্টারেস্ট গ্রো করবে। আমি এটা আপনাদেরকে লিখে দিতে পারি। এবং দ্য ব্লাড টেলিগ্রাম যে বইটা, এই ব্লাড টেলিগ্রাম বইটা লেখা হয়েছে হচ্ছে আমাদের 1971 সালে যখন যুদ্ধ হয়, আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডিপ্লোম্যাট আমাদের দেশে পোস্টেড ছিলেন। উনি আমাদের দেশে যে নৃশংসতা হয় সেটা নিয়ে একটা টেলিগ্রাম লেখেন। আর্চার সেই ব্ল্যাক। টেলিগ্রামটা নিয়ে, হ্যাঁ, আর্থার ব্লাড নামে একজন ডিপ্লোম্যাট, উনি একটা টেলিগ্রাম লেখেন। সেই টেলিগ্রামটা নিয়ে আম, একটা বই লেখা হয়েছে। এই বইটা পড়লেই বুঝবেন যে আসলে ফরেন সার্ভিসের কাজটা কিরকম হতে পারে, বা এই কাজটা আসলে কতটা এক্সাইটিং হতে পারে, বা আপনি কিভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারেন। এটা খুব সুন্দর একটা বই, আমার কাছে খুব ভালো লেগেছে। যে দ্য ইনার হ্যাপনিংস আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমার কাছে খুব পছন্দের একটা বই, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আর এছাড়া আমি আরেকটা জিনিস করতাম প্রিলিমিনারি প্রিপারেশনের সময়, রিটেনের সময় খুব একটা করতাম না। সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে কিছু গল্পের ক্যারেক্টারের নাম আসে, বা এরকম আসে যে এই উক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তো এগুলো যদি আমরা মুখস্থ করতে যাই, যে আহ, আচ্ছা, আমরা মনে হয় আবির ভাইয়ের কথাটা একটু শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকি যারা শুনছেন তারা কি আবির ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান আমাদের চ্যাট বক্সে। আচ্ছা, ওনার একটু নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। হ্যাঁ, যাই হোক, ওনাকে আমরা, হ্যাঁ, আবার পেয়েছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা ওই যাচ্ছে। আমার একটু হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছে। জি। আবার চলে যাই স্লাইডে। So, রবীন্দ্রনাথের এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রিলিতে, তাই না? তো যখন এত প্রশ্ন আসছে, এখানে যদি আমরা জাস্ট মুখস্থ করতে যাই খুব কিন্তু কষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি যেটা করতাম, প্রতিদিন রাতে ওদের যে ইম্পর্টেন্ট গল্পগুলো আছে একটা করে পড়ে ফেলতাম। ভালোও লাগতো পড়তে, এবং হচ্ছে আমি কিন্তু কখনো ক্যারেক্টারের নামগুলো ভুলতাম না বা কার কোন উক্তি কখনোই ভুলতাম না। কিন্তু একটা গল্প পড়তে কিন্তু জাস্ট আধা ঘন্টা লাগে, এবং আমার ঘুমটাও ভালো হতো, সুন্দরভাবে ঘুমাতে পারতাম মজার একটা গল্প পড়ে, খারাপ, তাই না? ছোট গল্প কিন্তু বেসিক্যালি আসে এই দুজনের, পড়ে ফেলতে কতক্ষণ লাগে। তো এটা কিন্তু আপনারা মজায় মজায় শিখে নিতে পারেন, তাই না? আচ্ছা, এছাড়া হচ্ছে আমি অনেক উপন্যাস পড়তাম, নন ফিকশন পড়তাম বাংলায়। তো সেগুলো আমি সব কয়টা এখানে তুলে ধরতে পারিনি, আমি কিছু তুলে ধরেছি। ওগুলোই তুলে ধরেছি যেগুলো থেকে হচ্ছে খুব বেশি প্রশ্ন আসে, আমাদের গ্রন্থ সমালোচনা আসে। গ্রন্থ সমালোচনায় প্রায় কিন্তু আসে যে 1952 সাল বা ভাষা আন্দোলন নিয়ে একটা বই নিয়ে সমালোচনা করতে, মুক্তিযুদ্ধ নিয়ে একটা সমালোচনা করতে, বা গণ অভ্যুত্থান নিয়ে সমালোচনা করতে। তো আমি এখানে এরকম কিছু বইয়ের নাম তুলে ধরেছি যেগুলো আমি পড়ার চেষ্টা করতাম সবসময়, এবং এগুলো পড়ার মাধ্যমে দেখা যেত গ্রন্থ সমালোচনাটাও আমি ভালোভাবে দিতে পারতাম, এবং আমার হচ্ছে টাইমটাও ভালো যেত বইটা পড়ার সময়। সো এই তো টুকটাক আমার আবির এই ভাই, বেসিক। এখানে আমি একটু অ্যাড করি। জি। আমি আপনার যে স্লাইডটা, এখানে খুব গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনার জন্য দুইটা বই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সাহিত্য সমালোচনা যখন আমরা পড়ি একটা ভাষা আন্দোলন এবং একটা মুক্তিযুদ্ধ নিয়ে, এটা তো কমন থাকতেই হয়। জি। তো ভাষা আন্দোলনের জন্য যেমন আরেক ফাল্গুন, এটা খুবই মানে বেস্ট একটা চয়েস সবার জন্য।
এবং আর ছোট একটা ওপেন। হচ্ছে ছোট, হ্যাঁ, খুব কম সময়ে শেষ করা যায়। আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য রাইফেল রটি আওরাত। আমি যদি ভুল না বলি 80% থেকে 90% পার্টিসিপেন্টস এক্সামিনই এই মুক্তিযুদ্ধ নিয়ে আসলে রাইফেল রটি আওরাতটা দেয়। হ্যাঁ, এটা খুব ভালো একটা সোর্স। থ্যাংক ইউ আবির ভাইকে এগুলো আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। যাই সো হোক, আমার কন্টিনিউ। আসলে হ্যাঁ, হ্যাঁ মূল যে ইয়েটা ছিল, যে কারণে এত কিছু দেখানো, যে আসলে আমাদের ট্রেডিশনাল লেখাপড়ার বাইরে আসলে আমরা যা কিছুই করছি না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাডস আপ। প্রত্যেকটা জিনিস আপনার জন্য কিন্তু ভ্যালু অ্যাড করছে। সেই ভ্যালুটাকে আপনার খাতায় প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা অনেক সময় মনে করি গল্প বই পড়তে গিয়ে সময় নষ্ট হচ্ছে। আমার কাছে কখনো এগুলো সময় নষ্ট মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আমার পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করেছে, পড়ালেখার পাশাপাশি এগুলো পড়তে, এবং পরীক্ষার খাতাতেও সাহায্য করেছে। ভাই আপনি যদি এখন কিছু বলতে চান। হ্যাঁ, ডেফিনেটলি। আর আবির ভাইকে আমি আবারও থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনাদের সামনে ভিজুয়ালাইজ করার জন্য, যে এই বিষয়গুলো আসলে আমরা মুখে বলে যতটা না বেশি অ্যাট্রাকশন তৈরি করতে পারি, স্লাইডের মাধ্যমে আরো বেশি ইফেক্টিভ হয়। তো যাই হোক, আমরা ব্রিটেন প্রিপারেশন নিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স, স্পেশালি আবির ভাই ওনার যে এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করলেন, আমিও চেষ্টা করেছি আমার জায়গা থেকে এই বিসিএস জার্নিতে রিটেন প্রিপারেশনটা কেমন না, আমি কেমন করে নিয়েছিলাম, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার। তো যেহেতু রমজান মাস আর কিছুক্ষণ পরই, হয়তো ঘন্টাখানেক পরে ইফতারের সময় হয়ে আসবে, তো এই সময় আসলে মাথায় এত বেশি কাজ করে না। তো আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে ওভারঅল আপনি যখন রিটেন প্রিপারেশন শুরু করবেন আপনার জার্নিটা কেমন হবে, এবং এটা নিয়ে যে একটা সো কল্ড ভীতি আছে আমাদের মধ্যে, এই ভীতিটাও দূর করা বেশি জরুরি। যে আসলে আমাদের মতোই যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের মতোই যারা নিচ্ছে, তারাই তো সিভিল সার্ভিসে ক্যাডার হচ্ছেন প্রতি বছর। তো আপনার এইটা মনে করার কোনো ওয়ে নাই যে আমাকে দিয়ে আসলে সম্ভব কিনা। এই ব্যারিয়ারটা আপনার, আমার মনে হয় যে শুরুতে আপনি ভেঙে ফেলেন। আপনার মতো আমিও ছিলাম, আবির ভাই, আমরা একসময় আপনার জায়গায় ছিলাম। আমরা কিন্তু ক্যাডার হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবে এটা অ্যাজিউম করতে পারি না যে আমি অমুক ক্যাডার হচ্ছি। ফরেন ক্যাডার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে ফরেন ক্যাডার এটা তো নাই, আমি জেনারেল ক্যাডার হচ্ছে কিনা এটাও আমি বুঝতে পারছিলাম না। এটা বোঝা সম্ভব হয় না, কারণ এত বেশি ক্যান্ডিডেট, হাজার হাজার ক্যান্ডিডেট, এবং সবার প্রিপারেশন কিন্তু কাছাকাছি, সবাই কিন্তু পড়াশোনা করছে। এই যে আমরা যদি দেখি রিটেন যারা পাশ করেছেন 10,000 12,000, সবাই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছেন। তাহলে এইখানে আসলে ডিফারেন্সটা হয় কোথায়? হয় হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজিতে, আপনি কিভাবে আসলে পরীক্ষায় অ্যান্সার করেছেন, বা আপনার আহ, উপস্থাপন ভঙ্গি কেমন, এই বিষয়গুলো আপনাকে একজন থেকে আরেকজনকে আলাদা করে দিবে, এবং আপনার ক্যাডার প্রাপ্তির ক্ষেত্রে ওই বিষয়গুলোই কাজে লাগবে। এবং এইগুলোর জন্য আমরা যেহেতু শুরুতে বললাম যে লেখার অভ্যাস করা, সেক্ষেত্রে আমি আর একটু বলি এখানে, যে আমরা যদি নিজে থেকে, আমরা তো অনেক সময় রিল্যাক্টেন্ট থাকি যে আমাদের স্টুডেন্ট লাইফে, যে এটা একটা মানে লেজিনেস এর একটা খুব ভালো ইয়ে আছে, যে আমরা একটু সময় পেলে, সুযোগ পেলে আমরা একটু অলস থাকার বা একটু শুয়ে থাকার, সোশ্যাল মিডিয়াতে একটু থাকার টেন্ডেন্সি আমাদের আছে। তো এই জন্য যেটা হয় যে আপনি যদি এই উত্তরণে, আমাদের যেমন উত্তরণে খুব ভালো একটা হ্যাবিট আপনার ক্রিয়েট করে, যে প্রতিদিন আপনি যে কোর্সে পড়াশোনা করবেন, যে কোর্সটা আপনি লেকচারটা করছেন, এটার উপরেই কিন্তু পরীক্ষা থাকে, আপনার প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হয়। এবং পরীক্ষা দিতে দিতে ওই আপনার যে আমি বললাম প্রতিদিন লেখার হ্যাবিট, এটার আর আলাদাভাবে দরকার হয় না। আপনি প্রচুর পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে দিতে আপনার এই লেখার অভ্যাসটা, বাংলা হোক, ইংরেজি হোক, সায়েন্স হোক, যে কোনো টপিকে, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই লেখার হ্যাবিটটা চলে আসবে। আমার মনে হয় এই ছিল আজকে আমাদের রিটেন এক্সপিরিয়েন্স শেয়ারিং সেশন। আমি আবির ভাইয়ের কাছে আরেকবার যাচ্ছি শেষ মুহূর্তে, একদম শেষ কথা বলার জন্য আজকের মতো। ওকে। থ্যাংক ইউ ভাইয়া। সো আজকে ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, এবং সবার সাথে আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে। তো যারা আজকে এখানে যুক্ত আছে, আশা করি সবার সামনে যে প্রিলিমিনারি এক্সামটা আছে সেটা বেশ ভালোভাবে দিবেন, এবং সবাই আশা করি যে ব্রিটেনের জন্য কৃতকার্য হবে। এবং আমার সবার জন্য সাজেশন থাকবে একটা, যে প্রিলিমিনারি পরে কিছুদিন, 1-2 দিন ব্রেক নিয়ে একটু ঘোরাঘুরি করে
পড়ালেখা করতে আবার বসে যান। এবং ভাইয়া লাস্টে যে কথাটা বলেন, অবশ্যই অনুশীলনের মধ্যে থাকতে হবে। যত বেশি পারবেন মডেল টেস্ট দেন, বিকজ ঘরে বসে আমরা 1-2 পেজ লিখতে পারি, বাট খুব বেশি যে একটা প্রশ্ন ধরে ধরে আম, একটা খাতা ভরায় লেখা, সেটা কিন্তু আসলে হয় না। এটা একদিন 2 দিন লিখবেন, তারপরে দেখবেন লিখতে ইচ্ছা করে না। ঠিক আছে, তো ওই কারণে আমি মনে করি যে আম, যদি মডেল টেস্টের মধ্যে থাকতে পারে, অনলাইনে হোক অফলাইনে হোক, রেগুলার মডেল টেস্টটা দেওয়ার চেষ্টা করে, পরীক্ষা যেমনই হোক, প্রিপারেশন যেমনই থাকুক, মডেল টেস্টটা দিবেন, হাতটা চালু থাকবে এবং ব্রেনটাও চালু থাকবে। তো সবার জন্য আবারও শুভকামনা। সবাই ভালো থাকবেন এবং সবাইকে অগ্রিম উপহার। ধন্যবাদ আবির ভাইকে। ও আমি একজন মনে হয় চ্যাট বক্সে আমাদের কাছে কিউএনএ তে জানতে চেয়েছেন যে আমরা কি আমাদের নিজেদের নোট করেছি কিনা। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোনো বিষয় আপনাকে আলাদা করে টুকে রাখতে হয়, সেক্ষেত্রে আপনি নোট করতে পারেন। বাট এটা ম্যান্ডাটরি না যে আপনার নোট থাকতেই হবে। নোট না করেও অনেকেই খুব ভালো প্রিপারেশন নিয়েছেন। আমার পার্সোনালি, আমার ক্ষেত্রে আমার এইভাবে তেমন একটা মানে সফিস্টিকেটেড বা কোনো একটা ভালো নোট ছিল না। আমি জাস্ট আমার মনে রাখার জন্য কোনো একটা ডায়েরিতে বা প্যাডে কোথাও লিখে রেখেছিলাম কিছু বিষয়। তো থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আহ, সবার জন্য শুভকামনা, যেহেতু 46 প্রিলি সামনে একদম নকিং এট দ্য ডোর। সবাই খুব ভালো করেন। স্পেশালি যারা আমাদের শুনলেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চাই যে রিটেনের ক্লাসে, যেহেতু আমরা থাকছি ইনশাল্লাহ, রিটেনের ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। প্রিপারেশন নিয়ে আরো অনেক বেশি আলোচনা হবে। থ্যাংক ইউ সবাইকে। ভাই একটা হ্যান্ড রেজ ছিল, আমরা কি নিব? জি অবশ্যই। জি সাজিদ ভাই, হ্যাঁ আপনি বলতে পারেন। হ্যালো। ভাই হ্যাঁ আপনার ভাইয়া, কথা আপনার খুব কেটে নেটটাতে কেটে অনেক আসছে। প্রবলেম হচ্ছে, আসলে শুনতে পাচ্ছি না আমরা কেউ। যদি একটু আপনার নেটটা চেক করে নিতেন ভাইয়া। হ্যালো। হ্যাঁ সাজিদ ভাই, আপনার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে হ্যালো। তো। এখন শুনতে পাচ্ছি, বলেন। Am I audible now? হ্যালো। আচ্ছা। হ্যালো, আচ্ছা, এখন কি আমি অডিবল? হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। অলরাইট, অলরাইট, আচ্ছা। So I'm a sophomore. Probably I'm an outlier in this conversation. I'm a sophomore at IBA. So Abir bhai, I have a question to you. So what would be your recommendations as a student who is pursuing his bachelor's right at this moment? So হ্যাঁ, এই তো যেটা বললাম, I'm a sophomore. So ভাই, what would be your recommendations? How can I prepare myself for the upcoming civil service exam? আচ্ছা, ওকে। সো যেহেতু সফোমোর, আমি সবার আগে বলবো যে ইউনিভার্সিটি লাইফটাকে এনজয় করতে থাকো। ইউনিভার্সিটির লেখাপড়াগুলো করতে থাকো, পাশাপাশি এই যে দেখো এতগুলা বই টই, তারপরে এতগুলা, তারপর কিসের কথা বললাম না, এই ডকুমেন্টারি কথাগুলো বললাম না, অবসর সময় বসে বসে এগুলা করতে থাকবে, এগুলা দেখতে থাকবা। হুম। আশেপাশে কি করতেছে না করতেছে সবকিছু থেকে অ্যাওয়ার থাকবা, নিউজ টিউজ দেখবা। দেখবা যে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। যখন তোমার প্রিপারেশনের টাইম আসবে, যখন তোমার গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন যদি একটা গাইড বই হাতে নিয়ে বসো, দেখবা যে ম্যাক্সিমাম জিনিসই তখন তোমার কাছে পরিচিত লাগছে। ঠিক আছে, সো তোমাদেরকে যে ইউটিউব চ্যানেল গুলো বললাম, সাজেস্ট করলাম, ওগুলা দেখে মোটামুটি ওয়ার্ল্ড এর হ্যাপেনিংস গুলো জানতে পারবা, সবসময় আপডেটেড থাকতে পারবা। বুঝছো? সো এই জায়গাগুলোতে মনে করো যে একটু অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার চেষ্টা করো, যে এই ডিসকোর্স গুলো জানার চেষ্টা করো, যে আমাদের দেশের প্রায়োরিটি গুলা কি, দেশে কি নিয়ে কথা হচ্ছে, বিদেশে কি নিয়ে কথা হচ্ছে। এই অ্যাওয়ারনেসটা থাকলে আই থিঙ্ক ভালো করতে পারবা। আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা করতে পারো, সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টে যদি অ্যাকচুয়ালি কোনো ধরনের ডেফিসিয়েন্সি থেকে থাকে, সেই জিনিসটা যদি একটু আগে থেকে আইডেন্টিফাই করতে পারো, অনেক লম্বা সময় পাচ্ছ তো, একটু একটু করে করে কাজ করতে পারবা, এবং দেখবা যে একটা সলিড প্রিপারেশন তখন হয়ে যায়। আর চাইলে টিউশন করাইতে পারো। এই যেসব ক্লাস 9-10 এর যেসব জিনিসপত্রই তো আসে আমাদের বিসিএস এ, টিউশন টিউশন করাতে হবে, দেখবা যে কাজে দিচ্ছে অনেক, মানে ইয়ে হয়ে যায়, প্র্যাকটিস আমাদের থাকে। Right, right. Thank you so much. I'm already at mentors call again. Oh, আমি thank you so ইন্টারেস্ট much. করা যাবে। আচ্ছা, ঠিক আছে, okay. Thank you so much. I will personally reach out to you হ্যাঁ, in শিওর, email. শিওর। Thank you so much. Thank you so much, Abir, and thank you everyone. Assalamu alaikum. ওয়েলকাম। আর ভাইয়া, কিউএনএ তে 2-3টা কোশ্চেন ছিল, যদি একটু দেখতেন। হ্যাঁ, কিউএন এর যেটা কোশ্চেন ছিল এইগুলো, এই এই সাজিদ ভাই উনি একটা করেছিলেন, ওইটা আমরা অলরেডি বলেছি। এরপর লাস্ট একটা কোশ্চেন আছে ভাইয়া, জাস্ট লাস্টের দিকে।
আবির ভাই যদি বলতেন হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি ফর আপকামিং ডেজ। আচ্ছা, আমরা ভাই মনে হয় একদম ফার্স্টে একবার বলেছিলাম যে আমাদের নেক্সট কয়েকদিনের জন্য প্রিপারেশন, প্রিলিমিনারি যে প্রিপারেশন সেটার জন্য কি কি স্ট্র্যাটেজি হতে পারে। আর একবার জাস্ট আমরা আরেকটু বলে দিই যে হাতে খুবই অল্প সময়, আর 3 সপ্তাহের মতন আছে। আমি হলে এখানে আমার আগে যা যা পড়া ছিল সেগুলোকে বারবার রিভাইজ করতাম, আর হচ্ছে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করতাম এভরিডে। ঠিক আছে? আর এটুকুই তো মোটামুটি, যে যতটুকু পারা যায় আগের জিনিসগুলো পড়া আর মডেল টেস্ট দেওয়া। আপনার যদি ভাই কিছু অ্যাড করা থাকে। হ্যাঁ, আমিও ওই একই জিনিসই বলবো যে আপনি মডেল টেস্ট দিয়ে দিয়ে আপনার অ্যাকুরেসি রেটের বিষয়ে একটা ধারণা নেন, যে আপনার আসলে কতটা কোশ্চেন দাগালে আপনি কতটা কোশ্চেন কারেক্ট করতে পারেন। এর মাধ্যমে আপনি নেগেটিভ মার্ক সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন, এবং এটা পরীক্ষার হলে খুবই কাজে দেয়। আপনি অনেক সময় আবেগে পড়ে 170-80টাও দাগাবেন না, বা আপনি একদম হতাশ হয়ে 130-40টাও দাগাবেন না। আপনি এই অ্যাকুরেসি রেটটা মডেল টেস্ট দিয়ে ঠিক করতে পারলে আপনি একদম সাফিসিয়েন্ট একটা মার্ক ক্যারি করতে পারবেন, এবং হোপফুলি প্রিলিতেও খুব ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় আর কোশ্চেন আনসার বা চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি না। সবুজ ভাই, আমরা মনে হয় আমরা শেষ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা শেষ করতে পারি। আর আপনাদেরকে আবির অসংখ্য ভাই। ধন্যবাদ হ্যাঁ, জানাচ্ছি থ্যাংক চমৎকার ইউ। একটি ক্লাস নেওয়ার জন্য ভাইয়া। ভালো থাকবেন ভাইয়েরা। আর হচ্ছে ঈদ মুবারক আপনাদের দুজনকেই। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক, আবির ভাইকে ঈদ ঈদ মোবারক। মোবারক সবাইকে। ভাই ঈদ মোবারক। হ্যাঁ, আর দেখা হবে ইনশাল্লাহ দ্রুতই। অবশ্যই। জি ভাইয়া। আর পাশাপাশি যেসব পার্টিসিপেন্ট ভাই এবং আপুরা ছিলেন আমাদের সাথে, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের ধৈর্য ধরে। আর আপনাদেরকে সবাইকেও ঈদ মোবারক জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের কোর্সটা যেহেতু আপনাদের প্রিলির পর পরই শুরু হবে, তো আশা করবো আপনারা সবাই থাকবেন আমাদের সাথে। এই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে আবারও।